কত এক্সাইটেড আমরা। আসসালামু আলাইকুম এইচএসসি 25 শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এইচএসসি 25 ব্যাচের ইংরেজির জার্নি শুরু হচ্ছে তোমাদের এই এসিপির সাথে, বন্দি পাঠশালার সাথে, মানিক ভাইয়ের সাথে। তোমাদের ইতিমধ্যে একটা ক্লাস হয়েছে আমাদের ঢাবি খ উ বিভাগ পরিবর্তন 4.0 এ। যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে বা হওনি তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো, যে তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগছে, তোমাদের প্রশ্নগুলো আসলে কেমন আসে, এই প্রশ্নগুলো বোঝার দরকার আছে। সো এর জন্য আমাদের মোটামুটি 5 তারিখ পর্যন্ত আমাদের পেজ থেকে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, তারপরে বাকি সবগুলো ক্লাস আমাদের প্রাইভেট ব্যাচ থেকে হবে। সো সবাই ক্লাসটাতে জয়েন করো দ্রুততম সময়ের মধ্যে, এবং ভাইয়াকে একটু জানাও যে আমার সাউন্ড ঠিকঠাক আছে কি না, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো, তোমাদের জন্য কোনো ঝামেলা না হয়। আরেকটা কাজ তোমরা একটু করবা, যেহেতু এই ক্লাসগুলো হচ্ছে সকলের জন্য ওপেন অবস্থায় আছে, তাই এই ক্লাসগুলোকে তোমরা একটু শেয়ার করো। তোমার টাইমলাইনে হোক, তোমার বন্ধুদের সার্কেলে হোক, বা তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড হোক, তাদেরকে মেনশন দিয়ে হোক, তোমরা ক্লাসটাকে একটু স্প্রেড করার চেষ্টা করো। হ্যাঁ, আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপু, সব ঠিকঠাক আছে? ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড একটু কম মনে হচ্ছে। কি অবস্থা তোমাদের? আমিও চলে আসলাম ইংলিশ ক্লাস নিতে। আশা করি সবাই ভালো আছো। তোমরা তো জানো তোমাদেরকে আমরা রুটিন দিয়ে দিচ্ছি। আমাদের অলরেডি পরশুদিন একটা ক্লাস হয়েছে, জিকে ক্লাস হয়েছে। আজকে ইংলিশ ক্লাসে তোমরা অ্যানালাইসিস দেখবা, যে প্রশ্নগুলো কীরকম আসে। হ্যাঁ, তাহলে বুঝতে পারবা, আইডিয়া পাবা। যেমন গত ক্লাসেও তোমরা একটা আইডিয়া পাইছো যে প্রশ্ন কীরকমভাবে আসে। হ্যাঁ, সো আজকে ইংলিশ ক্লাস করলে তুমি বুঝতে পারবা যে ইংলিশে প্রশ্নগুলো কীরকম আসে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস ক্লাসগুলো এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। যে একদিকে তো আমাদের প্রাইভেট ব্যাচও ক্লাস চলতে থাকবে, আমরা অ্যানালাইসিস ক্লাসগুলো নিতে থাকবো, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা আইডিয়া হবে। অলরেডি তোমরা অনেকে আইডিয়া পাইছো, হ্যাঁ, আমাদের ক্লাসটা করে। যাদের ফারিয়া পদ্ধতি, না 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 ঠিকই আছে, সাউন্ড একটু কম। না, তোমরা একটু সাউন্ডটা বাড়াও। ভাইয়া সাউন্ড কম, এসে গেলাম। এই যে ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেক স্টুডেন্টের আমাকে আমাদের যারা প্রাইভেট গ্রুপের স্টুডেন্টকে আমি শেয়ার করে দিছি, তোমরা সবাই চলে আসছো। সাউন্ড কম কই? অল ওকে তো, হয়েছে অল ওকে। কি অবস্থা বলো, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? এই বিজয় কুন্ডু, তোমার কিন্তু পিটাই না, আপনাকে দেখে খুব ভালো লাগতেছে। হাই হাই, আমাকে দেখে ভালো লাগলো না? হাই হাই হাই, এটা কেমন কথা? আজকে আমার ক্লাস, আজকে ফারিয়া আপুকে দেখে ভালো লাগতেছে, এটা কোনো কথা? আমাকে একটু ভালো লাগতেছে বলো তোমরা, তাই না? তোমাদের জন্য আজকে ইংরেজি ক্লাসের আয়োজন করলাম। আজকে তোমাদেরকে এতগুলো প্রশ্ন আমি সলভ করাবো, এত অ্যানালাইসিস করব। আমাকে যদি ভালো লাগে না বলো, তাহলে তো আমি মোটিভেটেড হব না, তাই না? খালি আমার কাছে সুন্দর লাগে, আরে এগুলো হচ্ছে লাইটের কারণে, বুঝছো? লাইটের কারণে এগুলো সুন্দর লাগে। না না আপু, একদমই সুন্দর না। আপু কিন্তু একটু ফ্লেক্স নিচ্ছে, বুঝছো? আপুরে বলছো না, আপু একটু ফ্লেক্স নিচ্ছে। জিকে ক্লাস না না না, আজকে জিকে ক্লাস না। ফুল করা কেন শোনা যাচ্ছে না সাউন্ড? আচ্ছা, আমরা দেখতেছি, তাহলে একটু দেখি ওখানে সাউন্ডটা কি কোনো অল ক্লিয়ার বলতেছে, কিন্তু অনেকে অল ক্লিয়ার বলতেছে, অল রাইট বলতেছে। হ্যাঁ, এই জেনিত বলো তো ক্লাসের সাউন্ড আমরা এখানে শুনলেই বুঝতে পারবো। ফুল করা কেন শোনা যাচ্ছে না সাউন্ড? আচ্ছা, আমরা দেখতেছি, তাহলে একটু দেখি। হ্যালো শারিয়ার কবির, ক্লিয়ার বলতেছে, কিন্তু অনেকে অল ক্লিয়ার বলতেছে, অল রাইট। সাউন্ড তো ঠিকঠাক আছে, আর কত বেশি হবে? তানভীর স্যারের পিছ থেকে দেখো, এখান থেকে দুই জায়গা থেকে ও বুঝতে পারছি। বিজ্ঞান বিভাগের আমি, শুনো, তুমি বিজ্ঞান বিভাগ হও, হ্যাঁ, তুমি যেই বিভাগের হও না কেন, ভয় পাওয়ার কিছু নাই। তোমরা অনেকে বলছো না যে আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আমি তো জিকে কিছু পারি না, বা ইংলিশে তো আমরা এইচএসসিতে আমরা গ্রামার তেমনভাবে পড়ি নাই। আমাদেরকে ফলো করো, আমাদেরকে ফলো করবা। আমরা যেভাবে ক্লাসগুলো নিব, তোমরা যারা প্রাইভেট গ্রুপে আসছো, আমার তো দিয়ে দিছি 6 তারিখ থেকে একদম শুরু হবে, তখন কিন্তু শুরু হইলে আর শেষ নাই, একদম একেবারে হ্যাঁ, ন্যাশনাল পর্যন্ত, একদম ন্যাশনাল পর্যন্ত। সো হ্যাঁ, রেডি থাকো, বুঝছো? আমরা হচ্ছে ক্যাপ্টেন, হ্যাঁ, আমরা কিন্তু দিস ইজ ক্যাপ্টেন স্পিকিং। আমরা লাস্ট টাইম আমরা এভাবে বলছিলাম, মনে আছে সিনেমা দেখছো না এরকম? হ্যাঁ, এই এই জাহাজের, তোমাদের এই যে জাহাজের যে নাবিক হচ্ছে আমরা, তোমাদেরকে যতটুকু পড়াশোনা করা লাগে, গাইডলাইন দেওয়া লাগে, প্রশ্ন সলভ থেকে সব কিছু রেডি আমাদের কাছে, সব কিছুর জন্য আমরা রেডি আছি। সো তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে ক্লাসগুলো নিয়মিত করা লাগবে, বুঝছো? এবং
তোমরা যেই অবস্থায় থাকো না কেন আপু, আমাদের এরকম স্টুডেন্ট আছে না যে বেসিক খুব দুর্বল ছিল। গর্জন করে বলতে হবে ভাইয়া, ও তুমি তোমার সামনে বাড়াইতে হবে। ওকে, গলা গলা ঝেড়ে নিলাম, গলা কেশে নিলাম, তাহলে যেন আমরা খুব শক্তি নিয়ে পড়াশোনা করতে পারি। এই শক্তিটা আমাদের জন্য দরকার, তাই না? আমার শক্তি অনেক, মানে ভদ্রতার খাতিরে হয়তো দেখাচ্ছি না, এখানে সিনিয়র মানুষ আছে, বড় আপু আছে। সো ক্লাস করতে গেলেই বুঝবা যে আমার গর্জন আসলেই অনেক বেশি। এবং ফর ইয়োর ক্লাস টুডে আমি আসলে আমার আরও একাডেমিক ক্লাস আমি ক্যান্সেল করেছি, যেন এই ক্লাসের মধ্যে বিন্দু মাত্র এখানে ইম্প্যাক্ট না পড়ে যে আমি এনার্জি লস হয়ে গেছে, এরকম যেন না হয়। সো তোমরা আস্তে আস্তে ক্লাস যুক্ত হও। আমি ফ্লোর দিয়ে দেই মানিক ভাইয়াকে। হ্যাঁ, আমারও ক্লাস থাকবে, আমাদের তো রুটিন করে দেওয়া আছে। তো ইনশাআল্লাহ আবার এরকম কোনো একটা ক্লাসে দেখা হবে। সো আজকে তোমরা ইংলিশ ক্লাস করো এবং দেখো যে তোমরা গল্প করবা না। এই সেই দিন তোমরা দেখো গল্প করে। হ্যাঁ, এই জিনিসটা আমি প্রাইভেট ব্যাচে আমি শুরু করবো একটা কথা দিয়ে, আজকে বলবো না, এটা আমাদের প্রাইভেট ব্যাচে পোলাপানকে বলবো। সো আজকে তোমরা ক্লাসটা করো, ইংলিশ ক্লাস। খেলা হবে, এই তো সেই খেলা হবে বেসিক থেকে ভাইয়া, রাইট, বেসিক থেকে বড় আজকে একদম বেসিক থেকে ধরে ইংলিশের খেলা হবে, বুঝছো? খেলা হবে। আজ একটা খিদা লাগছে, একটু খাওয়া নিয়ে বয়, খাওয়া নিয়ে বয়। ওকে পাপা। ওকে আপু, ওকে, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মন্দি ভাসালা, রাইট রাইট। ওকে, তাহলে আমরা আজকে আমাদের জার্নি শুরু করছি, আমাদের ইংরেজির জার্নি। এবং আমি তোমাদেরকে এইটা কথা বলতে পারি, এইটা তোমাদেরকে আশ্বাস করছি যে ইংরেজির আজকে মানিক ভাইয়ের সাথে তোমাদের এই জার্নিটা শুরু হবে। এবং তোমার বেসিক দুর্বলতা থাকা, তোমার খারাপ থাকা, তোমার জন্য যা যা দরকার সব কিছুর চেষ্টা, সব কিছুর পরিশ্রম এই ক্যাপ্টেন তোমাদের জন্য করব। ক্যাপ্টেন হিসেবে তোমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা লাগে তার সব কিছু আমি করব। আমি তার সব কিছু করার জন্য প্রস্তুত, তার সব কিছু করার জন্য মেন্টালি, আমি শারীরিকভাবে, আমি চিন্তার দিক দিয়ে রেডি আছি। বাট হোয়াট ইউ নিড টু ডু, উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, উইল হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস। তোমাকে ক্লাসের মধ্যে মনোযোগ থাকা লাগবে। এই ক্লাসে মনোযোগ থাকলেই আমরা পুরো জিনিসটা সুন্দরভাবে আমাদের জার্নিটা শেষ করতে পারবো। আমাদের সাথে প্রায় ভাইয়া ইংলিশ কি নিউ অনেক রুলস আছে অ্যাডমিশনের জন্য। রুলস নিয়ে তুমি চিন্তা করার দরকার নাই। দেখো রুলস কি আছে, কয়টা আছে, এই চিন্তা আমার। আমি কত সহজে তোমাকে দিতে পারি, কত কমের মধ্যে দিতে পারি, এটা আমি চেষ্টা করব। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন তোমাকে গুছিয়ে সবকিছু দেওয়া যায়। কিন্তু এইটাও মাথায় রাখতে হবে যে তুমি একাডেমিক জার্নি ছিল পাশের জার্নি, অ্যাডমিশন জার্নি হচ্ছে ফেইলের জার্নি। কিন্তু এখানে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে। সো তোমাকে চান্স পাইতে কি করতে হবে? অবশ্যই বাকিদের চেয়ে বেশি পরিশ্রমটা করা লাগবে। সো এই পরিশ্রমটা যদি করতে পারো, মানসিকতাটা রাখো, তাইলেই দেখবা তুমি শেষ গন্তব্য তোমার কোনো না কোনো পাবলিক ভার্সিটি ইনশাল্লাহ হবে। সো এই মনোভাব রেখে, এই ধারণাকে মাথায় রেখে আজকে আমরা ক্লাসটা শুরু করছি। সবাইকে আরেকবার বলবো, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। অনেক দুর্বল ভাই, বেসিকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, সাউন্ড ঠিকঠাক আছে সবকিছু ওকে। তাহলে আমরা নিজেরা মনে মনে একটু প্রতিজ্ঞা করি যে ভাইয়া, হ্যাঁ সবাই সবাই যারা যারা এখন ক্লাস করতেছো, তোমরা আমার ছোট ভাই বোনেরা, তোমরা সবাই একটু আজকে তোমরা বুকে হাত দিয়ে একটু ভাইয়ের সাথে ইয়া করো, প্রতিজ্ঞা করো যে আজকে থেকে আমাদের বন্দি পাঠশালার ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0 অথবা যারা কোর্সের বাহিরে আছো, কোর্সে নাই, তাদের সবার মনের কথা আজকে যে পরম করুণাময় স্রষ্টার নামে আজকে থেকে আমরা সৎ উদ্দেশ্যে, সৎ চিন্তায়, সৎ মস্তিষ্কে, সৎ উদ্দেশ্যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জার্নি শুরু করছি। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্রষ্টার কাছে বলো যে স্রষ্টা আমাদের অনেক ভুল ত্রুটি আছে, যে যেভাবে বলো স্রষ্টাকে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমাদের অনেক দুর্বলতা আছে, আমরা অনেক কাঁচা, আমরা অনেক কিছু শিখি নাই, আমরা অনেক ফাঁকি দিয়ে আসছি। হে আমার পরম করুণাময়, আমরা সব দুর্বলতাকে কাটিয়ে, সব আমার অপরাগতকে কাটিয়ে, আমার চেষ্টাটাই আমার একমাত্র হাতিয়ার। আপনি আমার মস্তিষ্কের মধ্যে পড়াগুলোকে ঢুকিয়ে দেন, আমাকে সেই জার্নিতে সফল হওয়ার জন্য তৌফিক দেন, আমিন। শুরু হলো আমাদের আজকে থেকে ইংরেজির জার্নি। চলো ওকে, তাহলে আমরা পরম করুণাময় স্রষ্টা নামে শুরু করছি। আমরা প্রথম নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি। দেখো আমরা আজকে কি পড়ব? আমরা আজকে ঢাকা ভার্সিটির বি ইউনিটের 23-24 প্রশ্ন সলভ করব এবং তারপরে আরেকটা প্রশ্ন সলভ করব, অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষা হয়েছে 24-25। সো আমাদের আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে।
এবং মজার ব্যাপার এই প্রশ্নগুলো কিন্তু শুধু কিন্তু এই একটা এমসিকিউ না, এই এমসিকিউর সাথে রিলেটেড প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা হবে। কেন ভুল উত্তর হলো, ভুল উত্তরগুলোর কারণটা কি, এর সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, চলো আমরা প্রথম টপিক দিয়ে শুরু করি। ওকে, প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। হ্যাঁ, খেয়াল করো, খুব সুন্দরভাবে একটা প্রশ্ন আসছে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকে চেষ্টা হবে তোমরা একদমই ডিপ্রেসড হবে না। তোমরা অনেকে বেসিক দুর্বল আছো, তোমাদের অনেকের জায়গায় বেসিক তোমরা ভালোভাবে শিখো নাই, সো এগুলা কোনো ম্যাটার না, এগুলা কিচ্ছু ম্যাটার না। তোমার যেটা করতে হবে, ভাইয়া যেটুকু বোঝাচ্ছি ওইটুকু তুমি ধরতে পারতেছো কিনা, দ্যাটস ইট। ওকে ওকে, আসো প্রথম প্রশ্নটা দেখি আমরা। ফর মাইসেলফ I chose the cheapest dish on the menu. মেনু মানে কি, খাবারের তালিকা। তাহলে একজন বলতেছে ফর মাইসেলফ, আমার নিজের জন্য। দেখো এই মাইসেলফকে আমরা ইংলিশে বলে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলো কারা কারা বলো তো? তোমাদের কিন্তু একের সাথে অনেকগুলো জিনিস ভাই ক্লিয়ার করে দিব। দেখো এই যে আমরা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেমন ধরো মাইসেলফ, সবাই একটু নোট করে পড়বা, সবাই একটু নোট করে পড়বা, কারণ ক্লাসগুলো তোমাদের শেষ পর্যন্ত জন্য তোমাদের কাছে থেকে যায়। তাহলে দেখো মাইসেলফ হতে পারে, আওয়ার সেলফস হতে পারে, অথবা ইয়োরসেলফ, অথবা ইয়োরসেলভস। তাহলে এই যে সেলফ অথবা সেলভস, সেলফ দেখো দুই ধরনের ওয়ার্ড হয়, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে সেলভস। এই যে সেলফ এবং সেলফ যুক্ত যেই প্রোনাউনগুলো আছে এগুলোর নাম কি বলতো ইংলিশে? এগুলোকে বলা হচ্ছে, আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন কোন জায়গায় এটাকে তোমরা আরেক নামে চিনবা, ইমফ্যাটিক প্রোনাউন। তবে তোমাদের পরীক্ষায় মোটামুটি রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে দেখি আমরা এই টপিকটা বুঝবো। খেয়াল করো, এই উত্তরটা করতে পারাই কিন্তু কাজ না আমার। আমার কাজ হচ্ছে এই টপিকের যত গ্রামাটিক্যাল টার্মস আছে সবকিছু শেখা। তোমাকে ভাইয়ের কথা বুঝতে পারতেছো? তোমাকে একটা প্রশ্ন পড়ানো মানে হচ্ছে এটার সাথে আরো 10টা রিলেটেড কোয়েশ্চেন পড়াই দেওয়া, যাতে যেটা হবে প্রশ্ন হয়তো পরীক্ষায় এটা আসবে না, তোমার আসলো এই যে মাইসেলফটা কোন ধরনের প্রোনাউন, আসতেই পারে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, সো ওইখানে যে তুমি না আটকাও। ঠিক আছে, ওকে। তাহলে ফর মাইসেলফ আই চোজ, এই দেখো চোজটা ভার্বের কোন ফর্মে আছে বলতে পারবা? এটা হচ্ছে V2 তে আছে, খেয়াল করো V2। তাহলে চুজ ডাবল ও থাকলে এটা কি? V1। আর যদি একটা ও থাকে সেটা হচ্ছে চজ, এটা হচ্ছে V2 তে আছে। আর যদি V3 হয় চোজেন। ওকে, V3, খেয়াল করো। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে এখানে ভার্বটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। ওকে ফাইন, এইটুকু বুঝলাম, এইটুকু বুঝতে আর সমস্যা নাই। আচ্ছা, এখন আসি। ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ, আমার জন্য আমি সবচেয়ে কম দামি খাবারটা পছন্দ করলাম অন দ্য মেনিউ, খাদ্য তালিকার। রেস্টুরেন্টে গেলে একটা মেনু দেয় না তোমাকে, এটা এত দাম, এটা এত দাম। তাহলে যেই ব্যক্তি কথা বলতেছে সে বলছে যে আমি খাদ্য তালিকার মধ্যে থাকা সবচেয়ে কম দামি খাবারটা আমি পছন্দ করলাম। আচ্ছা, তার পরের অংশ, আচ্ছা, অ্যান্ড ওয়াজ দ্যাট আ মাটন চপ, এবং সেটা ছিল একটা মাটন চপ। ওয়াজ আ মাটন চপ, মূল কথা একটাই, যেই জিনিসটা আমি পছন্দ করেছি সেটা ছিল কি? একটা মাটন চপ। অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, দ্যাট ওয়াজ আ মাটন চপ। তাহলে এই চারটার মধ্যে কোন অপশনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? একটু তোমরা গেস করো। আমি বিশ্লেষণ করার আগে চিন্তা করো যে কোন উত্তরটা হতে পারে বলে মনে হয়। চিন্তা করো যে এটার পরে কি হবে উত্তর। আচ্ছা, আমরা একটু বিশ্লেষণ আসি, প্রশ্ন খেয়াল করো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে বোঝো, খুব মনোযোগ দিয়ে বোঝো। সবকিছু কমেন্ট করতে হবে না, কিছু মনোযোগ দিয়ে বুঝো, মাথায় ঢুকাও। আজকে মাথায় ঢুকানোটা কাজ তোমার। দেখো এটা একটা ক্লজ, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। এটা একটা ক্লজ, রাইট? তাহলে এটা একটা আমাদের ক্লজ। তাহলে পুরোটা যদি ধরি এইটুকু অংশ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লজ, রাইট? একটা ক্লজ গেল। তাহলে একটা ক্লজের বৈশিষ্ট্য কি জানো? একটা ক্লজের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? একটি সাবজেক্ট বা একটি মাত্র ফাইনাইট ভার্ব, একটি মাত্র ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্টে মানে একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা বলো তো ভাইয়ারা? এই যে চজ আমাদের কি, এই হলো ফাইনাইট ভার্ব।
তাহলে আমি কি একটা ক্লজে আরেকটা সরাসরি ফাইনাইট ভার্ব দিতে পারবো? দেখো কি বলছে, দেখো ওয়াজ দ্যাট আ মাটন চপ। তাহলে দেখো, তাহলে আমি একটা ফাইনাইট ভার্ব দিয়ে ফেলছি, ওয়াজ যদি দিই তাহলে ডাবল ফাইনাইট হচ্ছে না। মনে রাখবা একটা ক্লজের মধ্যে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে দেখো এখানে চোজ যদি দেই একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ যদি দেই আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে ডাবল ফাইনাইট ভার্বে একটা কখনোই ক্লজ হতে পারে না। তাহলে বি নাম্বার কিন্তু সঠিক হবে? হবে না, তাহলে এটা ভুল। চলো পরের অপশনে আমরা চিন্তা করি। তারপরে দেখো and was that a mutton chop? ফাইন, এটা নিলাম ভাইয়া, হ্যাঁ এটা নিতে পারি আমরা। কারণ কি and কে আমরা কি বলি বলতো? and কে বলি হচ্ছে আমরা কনজাংশন। কনজাংশন, আচ্ছা কনজাংশনের কাজ কি বলতো ভাইয়ারা? এটা হচ্ছে একটা ক্লজের সাথে অপর ক্লজের সমষ্টি বা সম্পর্ক তৈরি করে। তাহলে এইটা একটা ক্লজ, তার পরের অংশটা কি হবে? আরেকটা ক্লজ হবে। ফাইন, আমরা মেনে নিলাম এটা একটা ক্লজ। আচ্ছা, তাহলে একটা ক্লজ যদি হয় তোমরা বলো তো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে সাবজেক্ট হয় নাকি আগে অক্সিলারি হয়? দেখো এখানে অক্সিলারি হয়ে গেছে আগে, তারপরে হয়ে গেছে কি আমাদের সাবজেক্ট। এটা কি হবে? হবে না, এই প্যাটার্নটা মিলে না। আমাকে ক্লজের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? আগে হবে প্রোনাউনটা বা আগে হবে নাউনটা, তারপরে হবে অক্সিলারি ভার্বটা। কিন্তু এখানে হয়ে গেছে উল্টা, ওয়াজ দ্যাট আ মাটন চপ। প্রশ্ন হওয়া দরকার ছিল এটা, তাহলে ঠিক হবে? হবে না, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন মেইনটেইন করে না। 3-এ আসি, আমরা 4-এ আসি। দ্যাট ওয়াজ আ মাটন চপ। ফাইন ভাইয়া, এটাও তো হইতে পারে তাইলে। ফাইন, আমি বুঝলাম। তাহলে খেয়াল করতো, এইটা একটা ক্লজ, আবার এইটা পরিপূর্ণ একটা ক্লজ আছে। কিন্তু দেখো পরিপূর্ণ একটা ক্লজ, কারণ কি দেখো এই যে দ্যাট এখানে একটা সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কিন্তু কথা হচ্ছে দুইটা ক্লজকে কি আমরা এভাবে রাখতে পারি? না। দুইটা ক্লজকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে অবশ্যই দুইটা ক্লজকে কানেক্ট করার মতো কোনো কনজাংশন বা ক্লজ মার্কার দিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে সেটা? এন্ড, বাট, অর, সিন্স, ইফ, ওয়েদার, যে কোনো ক্লজ মার্কার আছে কি এখানে? নাই। তাহলে এই দ্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন নাই, এটা সাবজেক্টে কাজ করতেছে। তার মানে যদি আমি একটা ক্লজ মার্কার না দেই, সে কখনোই পূর্বের ক্লজের সাথে যুক্ত হতে পারবে না। তুমি দুইটা জায়গা, দুইটা ভাঙ্গা নদীর মাঝখানে দুইটা রাস্তা, দুই পাশের রাস্তা, তাহলে দুই পাশের রাস্তাকে কানেক্ট করার জন্য কি লাগে? ব্রিজ লাগে না? এই ব্রিজটা যদি না থাকে তাহলে দুইটার পাশের রাস্তাকে যুক্ত করা যায় না। তাহলে এইখানে দেখো এন্ড এই হচ্ছে কি আমাদের ক্লজ মার্কার, দ্যাট ওয়াজ আ মাটন চপ। তাহলে দ্যাট হচ্ছে কি আমাদের সাবজেক্ট, ওয়াজ কি আমাদের ফাইনাইট ভার্ব, তাহলে এন্ড হচ্ছে আমাদের কনজাংশন। তাহলে যুক্ত হয়ে গেল, উত্তর কি হবে? এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। আমরা ক্লিয়ার? সবাই একটু বলো তো ভাইকে, আমরা কি প্রথম প্রশ্নটা খুব অ্যানালাইসিস বুঝেছি? কেন হলো উত্তরটা? সহজ কথায় ভাই আরেকবার বলি, আমরা তো এগুলো সব চিনলাম, সবকিছু চিনলাম। মূল কথা হচ্ছে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যদি যুক্ত করতে হয় তাহলে দুইটা ক্লজের মাঝখানে সেতু বন্ধনের জন্য আমাদের একটা ক্লজ মার্কার দিতে হবে অথবা কনজাংশন দিতে হবে। সো কনজাংশন অ্যাক্টস অ্যাজ দ্য ব্রিজ। কি হিসেবে কাজ করে? একটা ব্রিজ হিসেবে কাজ করে, টু কানেক্ট টু সেন্টেন্সেস, টু ক্লজেস। সো দুইটা ক্লজকে, দুইটা বাক্যকে যুক্ত করার জন্য কাজ যে করে সেটা হচ্ছে কি কনজাংশন। সো দেখো কনজাংশন ছিল কোনটায়? এটাতে আর এটাতে। তাহলে এটাতে ঝামেলা হয়েছে কোনটা? সেন্টেন্সটা উল্টা হয়ে গেছে, ওয়াজ দ্যাট আ মাটন চপ। তাহলে অক্সিলারি ভার্ব তো সাবজেক্টের আগে বসে না, তাহলে এখানে ভুল আছে। তাহলে এটার সঠিক ফর্মটা এটা, দ্যাট ওয়াজ আ মাটন চপ। বুঝা গেল? সবাই একটু ভাইকে কমেন্টে জানাইবা তো, বুঝছো কিনা? ইংলিশে ইও জানি না, হ্যাঁ না, দেখো তুমি ইংলিশে ই জানো না বা ইংলিশে দুর্বলতা, কিন্তু এটা তুমি বারবার বলে বেড়াও অথবা তুমি এই জিনিসটার উপর কাজ না করে জিনিসটাকে হতাশায় নাও, তাহলে হবে না। তোমার সামনে একটা দীর্ঘ জার্নি, একটা 4 মাসের জার্নি তোমাকে কমপ্লিট করতে হবে। ওই 4 মাস যদি কোনো দুর্বল শিক্ষার্থীও যদি তার নিজের ডিটারমিনেশন হাই লেভেলে হয়, হাই কারেজিয়াস হয়, হাইলি সে পড়াশোনার প্রতি মনোযোগী হয়, 4 মাসে তার বেসিক ক্লিয়ার করে পর্যন্ত ভার্সিটিতে চান্স পাওয়া পসিবল। সো ওয়াই নট ইউ? এইটাকে নিজের কনফিডেন্স লেভেলকে লো করা যাবে না, বোঝা গেল? কনফিডেন্সকে কোনোভাবেই লো করা যাবে না। তোমাদের সাথে আমরা পুরো টিম আছি, জাস্ট তুমি চেষ্টা করো, ভাইদের সাথে থাকার চেষ্টা করো, ঠিক আছে? ওকে ভাই, লেকচার শিট দিবে না? লেকচার শিট বলতে এই পিডিএফগুলো, দাগানো পিডিএফগুলো তোমরা আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা পাবা, এবং যতদিন ফ্রি ক্লাস হচ্ছে ততদিন তোমরা আমাদের এই ক্লাসের ক্যাপশনে পেয়ে যাবা ক্লাসটা, ঠিক আছে? ওকে, আমরা তার পরের কোয়েশ্চেনটা চলে যাই। চলো দ্বিতীয় কোয়েশ্চেন, হ্যাঁ কি বলেছে দেখি।
হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, খুবই কমন একটা কোয়েশ্চেন। হ্যাঁ, হাউ মেনি টাইমস। দেখো আচ্ছা, মেনি হচ্ছে এখানে একটা ডিটারমিনার। হ্যাঁ, মেনি হচ্ছে কি একটা ডিটারমিনার, মানে সে হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে। কতবার তুমি বিদেশ গিয়েছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড। ওকে, এখন কি হবে দেখো, আমরা অনেকে বলি, মুখে বলে ফেলি সেন্টেন্সটা। দেখো এই বিনটা কোত্থেকে আসছে? এই বিনটা হচ্ছে একটা V3। বিন কার V3 বলো তো? V1 এ হচ্ছে আমাদের এম ইজ আর। এই যে বি, হওয়া বা থাকা, কোথাও কি বোঝায়? হওয়া বা থাকা। এটার V2 কি বলতো? V2 হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে? আর এইটার এই V3 হচ্ছে বিন। আর এটা মূল ভার্বটা কি? মূল ভার্ব হচ্ছে বি। বি মানে হচ্ছে হওয়া বা কোথাও থাকা, ঠিক আছে? ওকে, তাহলে এই বিন আসছে, বুঝলাম যেটা V3 তে আছে, ফাইন। তাহলে বলো তো ভাইরা, V3 কোন টেন্সে হয়? V3 সাধারণত আমাদের অ্যাক্টিভ ভয়েসে পারফেক্ট টেন্সে হয়। কিসে হয়? পারফেক্ট। কন্টিনিউয়াস বা ইন্ডিপেন্ডেন্ট আমরা নিতে পারবো না, পারফেক্ট হবে, এটা আমরা মানলাম, ফাইন। তাহলে যদি আমাদের পারফেক্টই হয় বিন V3 কোথায় হয় বলো? প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, ফিউচার পারফেক্ট হয়, তাই তো নাকি? এটাও তো বুঝছো। টেন্সের বেসিক ধারণাটা বোঝা যায় যে V3 হবে পারফেক্ট টেন্সে। তাহলে পারফেক্ট থেকে আমার ডিড হয়, হয় না। পারফেক্ট থেকে ওয়ার হয়, হয় না। ওয়ার হয় কন্টিনিউয়াসে, ডিড হয় হচ্ছে ইনডেফিনিটে। তাহলে ভাই আমার হাতে আছে কি? হ্যাভ আর হচ্ছে হ্যাড। তাহলে এখন ভাইয়া হ্যাভও তো আমার পারফেক্ট টেন্স, হ্যাডও তো পারফেক্ট টেন্স, আমি কোনটা নিব? এইবার আসি আমরা প্রশ্নের সুন্দর একটা বিশ্লেষণ। দেখো, কোনো একটা জায়গায় একজন মানুষ বা যে কেউ আগেও গিয়েছে, আবার ভবিষ্যতেও যাওয়ার সম্ভাবনা আছে বা যাওয়ার পসিবিলিটি আছে, এইরকম যদি কিছু বোঝায়, অর্থাৎ তুমি একবারে চলে গেছো, ব্যাপারটা এরকম না। ধরো আমরা কক্সবাজার গিয়েছি, আমি লাইফে গিয়েছি, হ্যাঁ, আই হ্যাভ বিন কক্সবাজার টুয়াইস, আমি 2বার কক্সবাজার গিয়েছি। তাই কক্সবাজার আমি লাইফে আবার যেতে পারি চাইলে। তাহলে অতীতে কোনো জায়গায় যাওয়া হয়েছে, সেখানে আবারও ভবিষ্যতে যাওয়া যেতে পারে, এইরকম কনসেপ্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই একটু নোট করো যে অতীতে যাওয়া হয়েছে এবং আবারও যাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কি হবে? অতীতে যাওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাওয়া হতে পারে, ভবিষ্যতেও যাওয়া হতে পারে, ঠিক আছে? হতে পারে। তাহলে এই রকম কনসেপ্টটা কোন টেন্স হয় বলো তো ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে এখন ভাইয়াকে বলো তো ভাইয়া, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারিটা কি বলো? প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি কি? প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি কি সবাই বলো? হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন কক্সবাজার, কতবার তুমি কক্সবাজার গিয়েছো, কতবার? হ্যাঁ, এই টাইমের সাথে টাইমস কেন হয়েছে বলো তো ভাইয়া? এই যে দেখো, হাউ মেনি টাইমস, ডিটারমিনেটরটা প্লুরালে ছিল, তাই এখানে যে নাউনটা আছে সেটাও কিন্তু প্লুরাল হবে। তুমি কতবার গিয়েছো। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি বসে? প্রেজেন্ট পারফেক্টে বসে হচ্ছে আমাদের হ্যাভ কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট। আর হ্যাড কোথায় বসে বলো তো ভাইয়ারা? হ্যাড বসে হচ্ছে পাস্ট পারফেক্টে, তাই না? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কনসেপ্টটা বুঝছো? তাহলে কোনো জায়গায় একবার যাওয়া, হ্যাঁ, একবার গিয়েছো, ইংলিশ বাদ দিয়ে অ্যাডমিশন হলে ভালো হতো ব্যাপারটাতে। ব্যাপারটা হচ্ছে দাঁত ছাড়া মাংস দেওয়ার মতো হয়ে গেল। আসলেই না, ইংলিশ ছাড়া হবে না। তোমার অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংলিশ। তোমাকে জাজ করার জন্য ইংলিশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এটা তোমার অনেক কনসেপ্টের ব্যাপার থাকে, তোমার অনেক পড়াশোনা করা লাগবে, সো ইংলিশটা লাগবে। তাহলে একটা জায়গায় অতীতে গিয়েছি, আবারও ভবিষ্যতে যাওয়া যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে, এইরকম কনসেপ্ট হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বিনটা আসছে কোথা থেকে? অ্যামিজার থেকে, কোথাও থাকা বোঝাচ্ছে, কোথাও মানে কোনো জায়গা অবস্থান বোঝাচ্ছে। তাহলে V3 হচ্ছে বিন, আর এখানে প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি কি লাগবে? হ্যাভ লাগবে। তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, তুমি কতবার বিদেশে গিয়েছো। মানুষ বিদেশ যায় ভ্রমণ করতে, ঘুরতে, আমরা কক্সবাজার খাগড়াছড়ি যাইতে পারি না, তাই না? আচ্ছা চলো তারপরে কোশ্চেন। ওকে, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? হ্যাঁ, এটা টেক্সট বই থেকে আসে প্রশ্ন হয়। হ্যাঁ, এটা টেক্সট বই থেকে আসছে।
টেক্সট বুকের একটা প্রশ্ন, তোমাদের কিন্তু বি ইউনিটে অবশ্যই টেক্সট বুক পড়তে হবে। তোমরা যারা টেক্সট বুক পড়বা না, টেক্সট বুকের প্যাসেজগুলো পড়বা না, তোমরা কিন্তু 2 থেকে 3টা এমসিকিউ অ্যাটলিস্ট তোমরা মিস করবা। সো টেক্সট বই পড়তেই হবে, এবং আমরা শুধু টেক্সট বইয়ের উপরেই আলাদা গুরুত্ব দিয়েছি আমাদের ঢাবি খ 4.0 কোর্সে। টেক্সট বইয়ের উপরে, প্যাসেজের উপরে 10টা ক্লাস হবে, অর্থাৎ কবিতা এবং প্যাসেজগুলোকে আমরা ক্লাসের মধ্যে ধরে ধরে ক্লিয়ার করে দিব। এখান থেকে কোন ধরনের এমসিকিউ আসতে পারে, কোন ধরনের সেন্টেন্স মেকিং আসতে পারে, সবকিছু ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে ধরে ধরে স্টুডেন্টকে পড়াবো। ওকে, আসো আমরা প্রশ্নে আসি। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? কি বলেছে খেয়াল করো তো, যে কিভাবে জাঙ্ক ফুডটা ফাস্ট ফুড থেকে আলাদা। জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে আলাদা? দেখো, দুইটা মনে করি একই জিনিস না। ফাস্ট ফুড হচ্ছে যেটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে খাওয়া যায়, কিন্তু ওই খাবারটায় যদি অধিক পরিমাণ কোলেস্টেরল থাকে, অধিক পরিমাণ হচ্ছে সুগার থাকে, অধিক পরিমাণ হচ্ছে সল্ট থাকে, অনেক পরিমাণে ফ্লেভার থাকে, ওইটা হয়ে যায় একটা জাঙ্ক ফুড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা আসছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন থেকে। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করি বলো তো? আমরা গঠন করি হচ্ছে প্রথমে কি WH ওয়ার্ড, সবাই একটু মনোযোগ দিয়ে লিখে ফেলো। WH ওয়ার্ড, তারপরে কি থাকে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ, তারপরে কি থাকে আমাদের, তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, শেষ। এরপরে বাকি অংশ আমার কোয়েশ্চেন মার্ক। সবাই একটু এই জায়গায় নোট করো। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি গঠন করি আমরা WH ওয়ার্ড দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের WH ওয়ার্ডটা হবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বটা বসবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তুমি যদি সেন্টেন্স গঠন করো, তুমি কি শুধু অক্সিলিয়ারি দিবা? তোমাকে অবশ্যই এখানে কি লাগবে, তোমাকে প্রিন্সিপাল ভার্বটা দিতে হবে, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাই দেখো তো আমাদের মিলছে কিনা। এখানে হাউ কি আমাদের, হাউ হচ্ছে WH, রাইট, WH ওয়ার্ড। ডাজ কি আমাদের অক্সিলিয়ারি, কোন টেন্সের বলো তো ভাইরা? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজের সাথে মূল ভার্বের কি বসে? বেস ফর্ম। এখানে কি বসবে? মূল ভার্বের বেস ফর্ম বসবে। বেস অর্থাৎ যার সাথে এস নাই, যার সাথে ইএস নাই, যার সাথে V2 নাই, V3 নাই। বুঝছো কিনা? যেমন এটা একটা উদাহরণ দিই ভাই তোমাকে, হ্যাঁ, যেমন যদি বললাম যে why does she, ভাইকে তুমি উত্তর দিবে, হ্যাঁ, কল অথবা কলস, কোনটা হবে বলো তো? তোমরা এই উত্তরটা করো তো ভাইয়াকে। এই প্রশ্নটা যদি ভাইয়া তোমাকে করি, তাহলে কোনটা উত্তর দিবা? why does she call me or why does she calls me? এইটা যদি পারো, তাহলে এই প্রশ্ন উত্তর করাটা পানির মতো সহজ। বলো কি হবে এটা উত্তর, বলো সবাই কমেন্ট উত্তর দাও। এখানে আজকের ক্লাস কিন্তু এরকম না যে করলে করলাম, না করলে নাই। আজকে থেকে তোমাদের অ্যাডমিশনের জার্নি শুরু, আজকে থেকে তোমাদের স্বপ্ন বাস্তবায়নের পথ শুরু হয়ে গেছে। এখানে হেলা ফেলার কোনো সুযোগ নাই, একটা সেকেন্ড এখানে নষ্ট করার সুযোগ নাই, উল্টা পাল্টা করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় নিজেদের মধ্যে আড্ডা গল্প করা, এগুলো করবো না। সুন্দরভাবে ক্লাস করবা, নোট করবা, নোটগুলো সাবমিট করবা, নিজের মধ্যে সংগ্রহ করবা, পড়াশোনা রিভিশন করবা। দ্যাটস ইউর জব ইন দিস জার্নি। আচ্ছা, এই যে অনেকে বলছে ভাই কল হবে, কল, রাইট। কেন? কারণ হচ্ছে আমি যখন ডু বা ডাজ বসাচ্ছি অক্সিলিয়ারি প্রেজেন্ট টেন্সে, তাহলে এইখানে আর এস বাই এসটা হয় না, তাহলে উত্তর কি হবে? কল। তাহলে অবশ্যই কলস হবে না, ফাইন, এইটুকু বুঝলাম। আর এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম। দেখো ডিফারেন্ট কি, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হবে না। ডিফারেন্স কি? নাউন, নাউন কি হবে ভাইরা বলো তো? তাহলে এই অ্যাডজেক্টিভ, এই নাউন উত্তর হওয়ার কোনো রকম সুযোগ আসলে নাই। তাহলে ডিফার, এইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এই ড্যাফার এইটাও ভার্বের বেস ফর্ম। তাহলে ভাইয়া, তাহলে কোনটা নিব উত্তর? এখন তোমাকে আসতে হবে অর্থের দিকে, যে কোনটার অর্থ কি। দেখো, ডিফার অর্থ হচ্ছে ভিন্ন হওয়া, ভিন্ন হওয়া, ঠিক আছে, বা আলাদা হওয়া, ঠিক আছে। আর ড্যাফার শব্দ থেকে জানো, ড্যাফার কোনো মুলতবি, কোনো একটা ঘোষণা, কোনো একটা জারি, কোনো একটা ডিসিশনকে মুলতবি করা, পোস্টপোন করে রেখে দেওয়া, হ্যাঁ, মুলতবি করা। এখন অর্থানুযায়ী কোনটা যায়? তাহলে জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুডকে মুলতবি করে, এটা হবে না। জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে আলাদা, দুইটা জিনিস কিভাবে ভিন্ন হইল, তাই না? তাহলে কোনটা জাঙ্ক ফুড, কোনটা ফাস্ট ফুড, অবশ্যই তাদের মধ্যে পার্থক্য আছে। সো অর্থের সাথে সঙ্গতি রেখে উত্তর হবে কোনটা? উত্তর হবে বি নাম্বার, ড্যাফার। সো এই পেজে যা আছে
পুরা জিনিসটা একটা ক্যাপচার করে ফেলি, আমরা একটা রিক্যাপ করে ফেলি। দেখো এই সেন্টেন্সটা আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন থেকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যদি অক্সিলারি থাকে, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, তাহলে কি হবে? অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, এরপর বাকি অংশ। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে মাথায় রাখতে হবে আগে ডাব্লিউএইচ, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি কি? ডু অথবা ডাজ। ডাজ কখন হয়? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখন থার্ড পারসন সিঙ্গুলার জাঙ্ক ফুড, তাহলে ডাজ নিয়েছে, এখানে হবে কি মূল ভার্বের বেস ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ হবে না, নাউন হবে না, দুইটা ভার্ব আছে, তার মধ্যে অর্থানুযায়ী কোনটা যায় আমাদের? ডিফার যায়, ডেফার যায় না। বুঝা গেল? ক্লিয়ার সবার? আশা করছি এই প্রশ্নটা আমরা বুঝেছি, আমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, চলো তার পরের প্রশ্নে। She was selected from dash 400 competitors. ওকে, প্রশ্ন কি বলেছে খেয়াল করো, যে সে 400, প্রায় 400-র মতো প্রতিযোগীর মধ্যে সে সিলেক্টেড হয়েছে। ওকে, আসো প্রথম অংশ। কতজনের মধ্যে বলো তো ভাইয়ারা? 400 কম্পিটিটরস। কতজন? 400 জন। আচ্ছা, আর আরেকটা জিনিস খেয়াল করবা তোমরা, এই প্রশ্নটা প্রায় তোমরা একটু বোঝার চেষ্টা করবা। শি ওয়াজ সিলেক্টেড, এই সেন্টেন্সটাকে অনেকেই তোমরা অ্যাক্টিভ চিন্তা করো, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস নাই। হ্যাঁ, এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে? আমাকে ভাইকে একটু বলবা তোমরা, এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে? শি ওয়াজ সিলেক্টেড, খেয়াল করো, ওয়াজ এর পরে সাধারণত কি হওয়ার কথা ছিল? ওয়াজ বয়ের পরে যদি V3 হয়, তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। কি হবে? প্যাসিভ। প্যাসিভ কোন টেন্সের? পাস্ট ইনডেফিনিট। ওকে, প্যাসিভ হবে কিসের? পাস্ট ইনডেফিনিট। তাহলে ওয়াজ বা ওয়ার পর যদি V3 হয়, আইএনজি না হয়, তাহলে সেটা কি? সেটা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস। তাহলে শি ওয়াজ সিলেক্টেড, সে নিজেকে নিজে সিলেক্ট করে নাই, তাকে সিলেক্ট করা হয়েছে, কর্তৃপক্ষ করেছে, অন্য কেউ করেছে, কোনো প্রতিষ্ঠান করেছে, কোনো সরকার করেছে। তাহলে সাবজেক্ট যদি নিজের কাজটা নিজে না করে, ভার্বের কাজ যদি না করে, তাহলে সেটা কি? প্যাসিভ ভয়েসে আছে। এইবার আসো, তাহলে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস। আমরা জানি যে, খেয়াল রাখো, বিটুইন বসে কোথায়? বিটুইন। হ্যাঁ, বিটুইন বসে কখন মনে আছে তোমাদের? দুইজন। হ্যাঁ, টু এন্টিটিস। যদি ব্যক্তি বস্তু যার কথাই বলুক না কেন, সেটা যদি দুইজন হয়, ব্যক্তি বস্তু যদি দুইজন হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে হচ্ছে বিটুইন। সহজ কথা, ছোটবেলায় পড়ছি। আচ্ছা, অ্যামাং হয় কখন? অ্যামাং, খেয়াল করো, অ্যামাং, তোমাকে অ্যামং বলো, অ্যামাং। অ্যামাং হয় হচ্ছে 2+, সহজ কথা বোঝো, 2+, আর যদি বলা হয় যে আনআইডেন্টিফাইড প্লুরাল, খেয়াল করো এই লেখাটা আরেকবার আমি তুমি বলছি, বুঝাচ্ছি। আনআইডেন্টিফাইড প্লুরাল। তাহলে ভাইয়া এইটা কি বলছেন? এটা তো বুঝছি। তাহলে দুজন হলে কি হয় বলো তো ভাইয়ারা? দুইজন হলে সেটা হচ্ছে একটা বিটুইন হবে, আমরা বুঝলাম, সিম্পল জিনিস, ছোটবেলা থেকে পড়ে আসছে আমরা প্রিপোজিশনে। কিন্তু দুইয়ের বেশি হলে এটা অ্যামাং হয়, এইটাও আমরা জানি। কিন্তু ভাইয়া আনআইডেন্টিফাইড প্লুরাল বলতে কি বলছেন? এই জিনিসটা তোমাদের একটু বোঝার দরকার আছে, খেয়াল করো। আনআইডেন্টিফাইড প্লুরাল মানে হচ্ছে প্লুরালের কথা বলা হয়েছে, বাট কতজন, এটা কি দুইজন বলতে প্লুরাল বুঝাইছে, নাকি দুইয়ের বেশি, না 100 জন বলে নাই? দেখো, যেমন আমি বললাম যে ডিভাইড দ্য মানি, টাকাটা ভাগ করে দাও, অ্যামাং দিবা না বিটুইন দিবা? দা কি বলা যায়? বিটুইন দ্য স্টুডেন্টস। ওকে, আমি স্টুডেন্টস বললাম। দেখো, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। হ্যাঁ, এই জায়গায় কনসেপ্টটা খুব জরুরি দরকার। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, বলেছে ডিভাইড দ্য মানি, টাকাটাকে ভাগ করে দিয়ে দাও। ধরো অনেক টাকা আছে, 1000, 2000, 3000 টাকা আছে কিছু স্টুডেন্ট, অ্যামাং অর বিটুইন দ্য স্টুডেন্টস। এই জায়গায় আমাদের এটা একটা ব্যারন্স টোয়েফেল একটা প্রশ্ন। হ্যাঁ, তোমরা অনেকে ব্যারন্স পড়বা তোমরা, মেবি স্পেলিং একটু ভুল থাকতে পারে, ব্যারন্সে ডাবল আর বা সিঙ্গেল আর, যাই হোক ব্যারন্স। হ্যাঁ, টোয়েফেলের একটা প্রশ্ন। তাহলে ভাইয়া এখন এখানে তো বলে নাই ভাইয়া দুইজন স্টুডেন্ট নাকি দুইয়ের বেশি স্টুডেন্ট, তাহলে আমি কিভাবে বুঝবো? আমি তো মনে মনে দুইও ধরে নিতে পারি, এখানে দুইয়ের বেশিও তো হতে পারে। দেখো, এটাকে বলা হয় আনআইডেন্টিফাইড প্লুরাল।
যদি তোমাকে দুই বলে দেয় স্পেসিফিক দুইজন তাহলেই বিটুইন হবে, আর যদি দুইয়ের বেশি বলুক অথবা শুধু প্লুরাল বলুক তাইলে সেটাকে প্লুরাল ধরে নিতে হবে। এটা কি ধরতে হবে? এটাকে প্লুরাল ধরে নিতে হবে। এটা আনআইডেন্টিফাইড প্লুরাল এবং উত্তর হবে অলওয়েজ অ্যামাং। এবার বলতো বুঝছো কিনা ভাইয়াকে? হ্যাঁ, এটা বুঝতে হবে। এই কনসেপ্ট না বুঝলে কিন্তু তোমার পিছায় যাবা। এই কনসেপ্ট তোমাকে মাস্ট বোঝা লাগবে, তোমার কাজে দিবে, তোমার অনেক বেশি দরকার, এইটা বোঝা লাগবে। প্লিজ এটা তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝো, অন্য কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। ভাই আরেকবার বলছি, যদি দুইজনের কথা বলে দেয় দুইজন, তাহলে বিটুইন হবে, ফাইন, এখানে কোনো সমস্যা নেই, নো ইস্যু, নো আর্গুমেন্ট। কিন্তু দুইয়ের বেশি হলে অ্যামাং হয়, এইটাও কোনো আর্গুমেন্ট নাই। কিন্তু সংখ্যাটা যদি নির্দিষ্ট না বলে দেয় বাট প্লুরাল নাম্বার দেওয়া আছে, তাহলে বিটুইন চিন্তা করা যাবে না। উত্তর কি হবে? উত্তর দিব হচ্ছে অ্যামাং। ডান? ওকে, তাহলে এখানে তো সহজ আমার জন্য, আমাকে বলে দিয়েছে 400 জন, তাহলে 400 জন কি হবে? নিয়ার তো আমাদের প্রিপোজিশন না, টুয়ার্ড প্রিপোজিশন, ফাইন, ঠিক আছে, তাহলে বিটুইন হবে না, নিয়ার হবে না। আচ্ছা, তাহলে কারো মধ্যে ভাগ করে দেওয়া, তাহলে কি হবে? কারো দিকে দেওয়া তো হবে না, তাহলে টুয়ার্ড মানে কি? দিকে। টুয়ার্ড মানে কি? দিকে, কারো দিকে। আর অ্যামাং মানে কি? মধ্যে, কারো মধ্যে। তাহলে 400 জনের মধ্যে আমাকে নির্বাচন করা হয়েছে, 400 জনের মধ্যে আমাকে নির্বাচন করা হয়েছে, তো উত্তর কি হবে? উত্তর হবে অ্যামাং। আমরা কি এটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাইয়া? এই যে সবাই বলতেছো ক্লিয়ার, গুড। এই যে আমাদেরকে কায়সার মাহমুদ বলেছে ক্লিয়ার ভাইয়া, সাদিয়া বলেছে বুঝছি ভাইয়া, গুড। এই যে ফাইজা বলেছে বুঝছি, গট ইট ভাইয়া। হ্যাঁ, সিলভিয়া বলেছে গট ইট। ভাইয়া কোন টপিক দিয়ে আসছে কোয়েশ্চেন সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, আমরা তাহলে কোয়েশ্চেনটা একটু আলোচনা করে দেই। এটা এসেছে প্রিপোজিশন থেকে। হ্যাঁ, আমরা প্রশ্নটা একটু লিখে দিতে, এটা আসছে প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে, সবাই একটু নোট ডাউন করো। ভাইয়া আগের প্রশ্নগুলো একটু টপিক লিখে দিচ্ছি। হাউ ডাজ, এটা আসছে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, সবাই একটু নোট ডাউন করো। এটা একদম বেসিক জিনিস, সবার পারা উচিত। তারপর আসছে হচ্ছে, এটা আসছে কথা, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ, এটা হচ্ছে টেন্স থেকে আসছে প্রশ্ন, টেন্স থেকে, টেন্স। তারপরে আসো প্রথম প্রশ্ন কোথা থেকে? ফর মাই সেলফ আই চোজ, এইটা আসছে হচ্ছে ক্লজ থেকে। হ্যাঁ, ক্লজ, ক্লজ, অথবা আরেক দিকে এটাকে বলা যায় কনজাংশন, কনজাংশন। এই দুইটা টপিক থেকে এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, তাহলে টপিকগুলো ভাই লিখে দিচ্ছি যেন তোমার কাছে ধরতে সুবিধা হয় যে তুমি কোন টপিকগুলো পড়বা। ওকে, আসো আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। ওকে, প্রশ্ন দেখো, খেয়াল করো, খুবই সুন্দর, টেন্স থেকে আসা, অত্যন্ত সহজ একটা কোয়েশ্চেন, টেন্স থেকে আসছে। দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, সে এই স্কুলের প্রিন্সিপাল, ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর ধরে। এটা ভাইয়া বলবো না, তোমরা একটু চিন্তা করো তো, তোমরা একটু উত্তর করার চেষ্টা করে কি হবে। হ্যাঁ, একজন বলছে বেশি বুঝে ফেলছি, বেশি বুঝলে সমস্যা নাই, কম বুঝলেই সমস্যা। হ্যাঁ, পারতে হবে, পারার জন্য যেটুকু দরকার। এটা আসছে টেন্স থেকে, একদম হুবহু টেন্স থেকে একটা প্রশ্ন, ছোটবেলার প্রশ্ন। হ্যাঁ, টেন্স। আচ্ছা দেখো, তোমরা ভাবো কি হবে উত্তর, একটু চিন্তা করো। হ্যাঁ, উত্তর কি কি আছে? অপশন ডিউরিং আছে, ফর আছে, টু আছে, সিন্স আছে। আমরা জানি এখান থেকে দুইটাকে আমরা সহজে বাদ দিতে পারি, সেটা আমরা জানি, বাট তোমাদের একটু গেস করতে বলি। হ্যাঁ, অনেকে বলছে সিন্স, বলছো ভাই এগুলো কি রেকর্ডেড ক্লাসে অ্যাড হবে না? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড আকারে অ্যাড হয়ে যাবে। তোমরা যারা প্রাইভেট ব্যাচে আছো, এইগুলো অর্থাৎ আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে আলাদাভাবে রেকর্ডেড সেকশনে অ্যাড হবে। আর তোমাদের প্রাইভেট ব্যাচে যখন ক্লাস শুরু হবে তখন তো এটা টপিক ভিত্তিক হবে, ওইটা আবার আলাদা সেকশন হবে। তোমরা অলরেডি দেখেছো তোমাদের মাস্টার ক্লাসগুলো আছে, অ্যাড আছে, তোমাদের আর্কাইভ ক্লাস আছে, পাশাপাশি তোমাদের এই ফ্রি ক্লাসগুলো অর্থাৎ যেগুলো সকলের জন্য উন্মুক্ত, এগুলো হচ্ছে আমাদের আলাদা ফোল্ডারে অ্যাড হবে। আর টপিক ভিত্তিক ক্লাস যখন শুরু হবে 6 তারিখ থেকে, তখন থেকে আবার আলাদা ফোল্ডারে তোমার ক্লাসগুলো পাবা। ঠিক আছে, বুঝেছো ভাইয়েরা? বলো তো ভাইকে, ফর দ্য লাস্ট 5 ইয়ার। ওকে, অনেকে বলে ফেলছো, অলরেডি উত্তর করে ফেলছো, ফর ফর ফর, গুড। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো করতেছো। আসো, সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স আছে বলো তো ভাইয়েরা। শি হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকলে এই টেন্সটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিসের? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট আছে, শি হ্যাজ বিন, পারফেক্ট কন্টিনিউয়াস না। এবং পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুই টেন্সে আমাদের কি হইতে পারে? মানে ফর বা সিন্স হইতে পারে। তাহলে এই ফর অথবা কি বসে আমাদের জানি সিন্স, দুইটার একটা বসে। এই পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে বলো তো ভাইয়ারা?
ফর বা সিন্স বসে সময় বোঝানোর জন্য, তাহলে আমাদের তো টু বসবে না, অবশ্যই ডিউরিং বসবে, এটাও আমরা জানি, কারণ টেন্স এখানে দুইটা নির্ধারিত, প্রিপোজিশনটা হচ্ছে ফর আর হচ্ছে সিন্স বসতে পারে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন কোন ক্ষেত্রে ফর বসাবো, কোন ক্ষেত্রে সিন্স বসাবো? দেখো, ফর বসে কখন? ফর বসে হচ্ছে পিরিয়ড অফ টাইম হলে। কি পিরিয়ড অফ টাইম? পিরিয়ড অফ টাইম কিভাবে বুঝবো? আর সিন্স কখন বসে বলো তো? সিন্স বসে হচ্ছে পয়েন্ট অফ টাইম। সিন্স বসে কখন? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আচ্ছা, এখন ভাইয়া আমাকে একটু উদাহরণ দেন যে আমি পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝবো কিভাবে। দেখো, পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে, দেখো, একটা সময়ের মানে সময়ের দৈর্ঘ্যটা কতটুকু ওইটা বলা থাকবে, বাট সময়টা কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা বলা থাকবে না। কথা বুঝাইতে পারি না? বলছি পিরিয়ড অফ টাইম মানে কত ডিউরেশন, ডিউরেশনটা বলা থাকবে, কিন্তু এটা কত সাল থেকে কত সাল এইটা বলা থাকবে না, কখন থেকে কখন এটা বলা থাকবে না, কত তারিখ থেকে কত তারিখ বলা হবে না, কোন বার থেকে কোন বার বলা হবে না, কোন মাস থেকে কোন মাস এটা বলা হবে না, স্পেসিফিক করে বলবে না 5 বছর 10 বছর 3 ঘন্টা, কিন্তু কোন 3 ঘন্টা এটা বলবে না। আর পয়েন্ট অফ টাইমে হচ্ছে এক্স্যাক্টলি কখন শুরু হয়েছে সেই কথা বলা থাকবে, কোন সালে হয়েছে সেটা বলা থাকবে, কত তারিখ হয়েছে বলা থাকবে, কত ঘন্টা আগে শুরু হয়েছে সেটা বলা থাকবে। তাহলে দেখো, যেমন উদাহরণ কি, যেমন ফর 2 years, ফর 2 years, তাহলে এখানে কোন 2 বছর সেটাকে বলছে? যে কোনো 2 বছর হতে পারে, বলতে পারে ফর 5 hours, 5 ঘন্টা যাবত, কিন্তু কোন 5 ঘন্টা সেটা বলে নাই। তাহলে এটা হচ্ছে ডিউরেশন, এটাকে বলা হয় কি পিরিয়ড অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম কি নির্দিষ্ট বলা থাকবে, যেমন সিন্স 1998, 1998 সাল থেকে, তারিখটা বলে দিছে সালটা যে এক্স্যাক্টলি কত সাল, অথবা সিন্স 10 PM, তাহলে ঠিক রাত 10টা থেকে। তাহলে এই যে দেখো, সময়টা যখন নির্ধারিত করে বলবে, এইটাকে আমরা বলছি কি পয়েন্ট অফ টাইম, রাইট? তাহলে আমরা এইটা আশা করি বুঝছি। তাহলে এখন দেখি, বলেছে লাস্ট 5 years, গত 5 বছর, কিন্তু গত 5 বছরটা কোন সাল থেকে শুরু হয়েছে সেটা কিন্তু বলে নাই। গত 5 বছর কি আজকে থেকে 5 বছর, নাকি কত আগের 5 বছর সেটা বলে নাই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে কি বলবে? শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর লাস্ট 5 years। তাহলে উত্তর কি হবে? ফর লাস্ট 5 years। তাহলে উত্তর কিন্তু সিন্স হবে না, উত্তর হবে কি? উত্তর হবে ফর লাস্ট 5 years। ওকে, এবার আসো। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝেছি। ওকে, 6 নম্বর কোয়েশ্চেন আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, হ্যাঁ, ইজি বাট সুন্দর। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। ওকে, কি বলেছে? সঠিক অ্যাডভার্ব খুঁজে বের করো। সুন্দরভাবে মনে রাখবা, অ্যাডভার্ব বোঝার সুযোগ হচ্ছে, দেখো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের একটা পার্থক্য আছে, খুব মনোযোগ দিয়ে বোঝো এটা, হ্যাঁ, একদম মাথায় নোট করে ফেলো। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে বলো তো? অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে নাউনকে, অথবা নাউন ফ্রেজ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সে নাউন ফ্রেজ হতে পারে, নাউন, তারপর নাউন অথবা নাউন ফ্রেজ, অথবা কি হবে সেটা প্রোনাউন। কি বলছে বলো তো, আবার নিজেটা নোট ডাউন করো। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে বলো তো ভাইরা? অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে কাকে? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে, অথবা সে প্রোনাউনকে মডিফাই করবে। সহজ কথা, এটা মাথায় ঢোকাও, কারণ এই একই কনসেপ্ট ঘুরে ফিরে আমি অনেকবার বলবো, অনেকবার আসবে অ্যাডমিশনে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাইয়া অ্যাডজেক্টিভ তো বুঝলাম, তাহলে অ্যাডভার্ব কারা? দেখো অ্যাডভার্বের অনেকগুলো ভ্যারিয়েশন আছে। অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব সে কাকে কাকে মডিফাই করতে পারে, দেখো একটা তার লিস্টটা, হ্যাঁ। সে সাধারণত মডিফাই করে হচ্ছে ভার্বকে, সে মডিফাই করতে পারে ভিন্ন কোনো একটা অ্যাডজেক্টিভকে, সে মডিফাই করতে পারে ভিন্ন আরেকটা অ্যাডভার্বকে, ইভেন সে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সকেই মডিফাই করতে পারে। তাহলে পাওয়ার কার বেশি? পাওয়ার বেশি কিন্তু অ্যাডভার্বের, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া বলছে যে এই শব্দগুলোর মধ্যে কোনটা আমার অ্যাডভার্ব। এখানে আরেকটা জানার জিনিস আছে, দেখো নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে না একটা কোরিলেশন আছে। কোরিলেশনটা কি? যেমন ধরো
নাউনের সাথে যদি তুমি ly যুক্ত করো, নাউনের সাথে যদি ly যুক্ত করো, সেটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। কি হয়? অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমরা বলতে পারি যে মাদার থেকে কি হয়? মাদার একটা নাউন। মাদার কি একটা নাউন। মাদারের সাথে যদি আমরা ly দিই, এটা হয়ে যায় কি? মাদারলি। মাদারলি। তাহলে এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বুঝছো কি বুঝো নাই? নাউনের সাথে যখন আমি ly দিলাম, সেটা হয়ে গেল কি? একটা অ্যাডজেক্টিভ। নাউনের সাথে ly কি হবে? অ্যাডজেক্টিভ। নাউনের সাথে ly কি হবে? অ্যাডজেক্টিভ। অপরদিকে আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে ly দিই, আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে কি করি? ly দেই, তাহলে সেইটা কি হয়ে যাবে বলো তো ভাইয়ারা? অ্যাডভার্ব। ওকে, তাহলে ভাই আমাকে একটা উদাহরণ দিয়ে বোঝান। যেমন ধরো বললাম যে নাইস। ওকে, নাইস কি একটা অ্যাডজেক্টিভ। যদি তুমি এর সাথে ly যুক্ত করো, তাহলে কি দাঁড়াইলো ওয়ার্ডটা? নাইসলি। তাহলে মূলত এটা একটা অ্যাডভার্ব। এটা কি একটা অ্যাডভার্ব। এখন ক্লিয়ার বুঝছো? এই কনসেপ্টটা সবাই একটু নোট ডাউন করো যে নাউন প্লাস ly অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস ly হয়ে যাবে হচ্ছে একটা অ্যাডভার্ব। সহজ কথায় নাউনের সাথে ly দিলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে ly দিলে সেটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। বুঝছো? এইটুকু বুঝছো কিনা সবাই বলো তো বাচ্চারা? ভাইয়ারা বুঝছো কিনা একটু বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি হইতো, বাট বি ভার্বের সাথে তো মানে বিনের সাথে তো আইএনজি হবে, তাই না? কিছু কিছু ভার্ব আছে এগুলোর সাথে আইএনজি হয় না, যেমন হতে পারে নো হতে পারে, তারপর হচ্ছে লাভ হতে পারে, হ্যাঁ এরকম আন্ডারস্ট্যান্ড হতে পারে, সিম হতে পারে, ফিল হতে পারে, এগুলোর সাথে আইএনজি হয় না। আচ্ছা, তাহলে এখন বলো তো ভাইয়াকে এগুলোর মধ্যে, আচ্ছা তাহলে এখন ওয়ার্ড কি কি আছে দেখো তো? প্রেটি। এবার আমরা ওয়ার্ডগুলো একটু বিশ্লেষণ করে দেখো। প্রেটি, হ্যাঁ প্রেটিলি। প্রেটি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ। প্রেটিফাই এটা হচ্ছে একটা ভার্ব, সুন্দর করা। প্রেটি মানে সুন্দর, প্রেটিফাই মানে সুন্দর করা। বিউটিফুল সুন্দর, বিউটিফাই সুন্দর করা। প্রেটিয়ার এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ এটা একটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ, যদিও এটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি। কি? কম্প্যারেটিভ ফর্ম, কম্পারেটিভ সুপারলেটিভ। তাহলে দেখো এই প্রেটি অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়েছে? ly। তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। উত্তর কি হবে? উত্তর হচ্ছে এ নাম্বার। তাহলে প্রেটিলি হচ্ছে অ্যাডভার্ব, যে শি ইজ স্পিকিং প্রেটিলি, সে খুব সুন্দরভাবে কথা বলছে। হ্যাঁ, মাই মাদার ইজ কুকিং কাচ্চি প্রেটিলি, আমার মা খুব সুন্দর করে কাচ্চি রান্না করছে। তাহলে প্রেটিলি একটা ভার্বকে মডিফাই করতে পারে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝলাম, চারটা আমরা বুঝলাম, ক্লিয়ার। ওকে, চলো আমরা 7 নাম্বার কোয়েশ্চেন আসি। কি বলতে দেখো, এটা তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, তোমাদের ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে। ভোক্যাব, তোমাদের ভোক্যাবের কি অবস্থা সবাই একটু জানাতো ভাইকে। ভোক্যাবুলারি কি পারো? এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে তোমার পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, ঠিক আছে? পার্ট অফ স্পিচ থেকে এই প্রশ্নটা এসেছে। আচ্ছা, তাহলে এরপর এর আগের প্রশ্ন কোথা থেকে আসছে? এটা, হ্যাঁ এটা টেন্স, আমি ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা সবাই বলো দেখি, এটা তোমাদের জন্য ভাইয়ের একটা প্রশ্ন দিলাম। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানশিয়েন্ট? অ্যানশিয়েন্ট শব্দের অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম, রাইট? বিপরীত শব্দটা কি? তাহলে আমার বিপরীত শব্দ পড়ার আগে অবশ্যই জানতে হবে মূল শব্দটার অর্থ কি। তুমি যদি মূল শব্দের অর্থ না জানো, তাহলে এটা বিপরীত বলা কখনোই পসিবল না। আচ্ছা আমরা একটু ধরার চেষ্টা করি। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। হ্যাঁ, প্রাচীন বা পুরাতন, রাইট? পুরাতন অথবা সেকেলে, সেকেলে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে পুরাতন হয়ে গেছে একটা জিনিস, ব্যাকডেটেড জিনিস, আউটডেটেড জিনিস, অবসোলিট জিনিস, অ্যান্টিকোয়াটেড জিনিস, মানে পুরাতন। এটা সিনোনিম কি আসবে দেখো তো? সিনোনিমগুলো আসবে হচ্ছে, আচ্ছা এখানে সিনোনিম দেওয়াই আছে, বলো। তাহলে সবাই বলতেছে ভাইয়া আমাদের ভোকাবুলারি বাজে অবস্থা। তাজিল বলছে ভাইয়া ভোকাবুলারি বাজে অবস্থা, জানি না, পারি না। টেনশন নাই, টেনশন নাই, ধৈর্য রাখো, পারবা। হ্যাঁ আসো আমি একটু চেষ্টা করি। শব্দগুলো একটু চিন্তা করো। হ্যাঁ, হিস্টোরিক মানে কি? ঐতিহাসিক। ঐতিহাসিক, এটা তো পারো নাকি? ঐতিহাসিক। হ্যাঁ, আর্কেইক শব্দ অর্থ হচ্ছে প্রাচীন। আর্কেইক অর্থ কি? প্রাচীন বা পুরাতন। পুরাতন, ঠিক আছে? আসো, অ্যান্টিকোয়াটেড অর্থ কি?
অ্যান্টিক অর্থ হচ্ছে সেকেলে, সেকেলে। ধরো সেকেলে মানে আজ থেকে 50 বছর আগে ছেলেদের যে ড্রেসের যে একটা ড্রেস ছিল বা ড্রেসের যে ডিজাইন ছিল সেটা হচ্ছে অ্যান্টিকোয়াটেড, অ্যান্টিকোয়াটেড ট্রেন্ড, অ্যান্টিকোয়াটেড স্টাইল, অ্যান্টিকোয়াটেড সিস্টেম। তাহলে প্রাচীন, সেকেলে, এখন আর প্রচলিত না, অপ্রচলিত। তাহলে অপ্রচলিত, সেকেলে অথবা অপ্রচলিত। ওকে, আর কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক, বর্তমান সময়। হ্যাঁ, সমসাময়িক, সমসাময়িক, ঠিক আছে। তাহলে এটার সিনোনিম কি পাবা? সিনোনিম হচ্ছে রিসেন্ট, সিনোনিম হচ্ছে রিসেন্ট, ওকে, বা মডার্ন। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে কন্টেম্পোরারি, যেহেতু বিপরীত চাইছে। তাহলে প্রাচীনের বিপরীত কি? সমসাময়িক, রিসেন্ট যে কোনো জিনিসকে বলা হয়েছে কন্টেম্পোরারি অথবা মডার্ন। তাহলে অ্যান্টিকোয়াটেড বা অ্যানশিয়েন্ট বা আর্কেক শব্দগুলো সিনোনিম, কারণ এগুলো সবগুলো পুরাতন বোঝায়। তাহলে নতুন বা বর্তমান বোঝায় কাকে দিয়ে? কন্টেম্পোরারি। তাহলে আমাদেরকে ভোকাবুলারি পড়তে হবে কি না? পড়তে হবে। আমরা আমাদের কোর্সের ক্লাসের মধ্যে, প্রত্যেক ক্লাসের মধ্যে আমরা ভোকাবুলারি তোমাদেরকে পড়িয়ে দিব, ধরে ধরে পড়িয়ে দিব, যে আজকে আমরা এই 20টা পড়লাম, আজকে আমরা এই 50টা পড়লাম, এরকম করে আমরা ক্লাসের মধ্যে পড়াবো, ঠিক আছে? ওকে, তাহলে ভোকাবুলারি কোনো চিন্তা করা লাগবে না, ইনশাআল্লাহ আমরা পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আসলে তার পরের ক্লাসে, পরের টপিক আসে। হ্যাঁ, পরের প্রশ্ন চলো। আবার দেখো আরেকটা ভোক্যাব থেকে প্রশ্ন আসছে, তার মানে তোমাকে ভোক্যাব থেকে 2টা প্রশ্ন আসছে। তাহলে ভোক্যাব অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি? হ্যাঁ, অ্যানিমোসিটির বিপরীত মানে সিনোনিম চাইছে, সিনোনিম চাইছে। হ্যাঁ, অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি বলো কি হবে? অ্যানিমোসিটির বিপরীত কি হবে? হ্যাঁ, আচ্ছা, অ্যানিমোসিটি মানে কি এটা আমাকে আগে একটু বোঝা লাগবে। হ্যাঁ, অ্যানিমোসিটি মানে কি? শত্রুতা। হ্যাঁ, শত্রুতা। তাহলে শত্রুতার কি চাইছে? সিনোনিম চাইছে। আচ্ছা, এবার খেয়াল করো, শত্রুতার সিনোনিম কি হবে? শত্রুতার সিনোনিম। তাহলে হারমোনি মানে কি? হারমোনি হচ্ছে সুন্দর হতে পারে, তারপর হচ্ছে ভালো হতে পারে। তাহলে ভালো কি এটা সিনোনিম হলো? হলো না। এনমিটি, এনমিটি অর্থ হচ্ছে শত্রুতা, শত্রুতা। হ্যাঁ, অথবা হস্টিলিটি। হ্যাঁ, অথবা কি হতে পারে? হস্টিলিটি, হস্টিলিটি, অথবা হতে পারে ম্যালিস, হতে পারে ম্যালিস। এগুলো হচ্ছে শত্রুতার সমার্থক শব্দ। আর সিরেনিটি মানে কি? শান্ত বা শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ। তারপর আসো, অ্যামিটি মানে কি? বন্ধুত্ব, বন্ধুত্ব। তাহলে এটার বিপরীত, এটার বিপরীত হবে কি? এটার বিপরীত হবে এটা, বিপরীত। খেয়াল রাখো, এই শব্দটা খুবই কমন, প্রায় পরীক্ষা আসে। তাহলে অ্যানিমোসিটি মানে কি বলো তো ভাইয়ের সাথে? ভাইয়ের সাথে বলো, অ্যানিমোসিটি মানে কি? শত্রুতা। হস্টিলিটি মানে কি? শত্রুতা। অথবা আমরা কি পাই আরেকটা শব্দ, যে আমাদের ম্যালিস মানে কি? ম্যালিস মানে কি? উত্তর শত্রুতা। ভিডিওটা 24-এর কোশ্চেন, হ্যাঁ 23-24 সেশনের প্রশ্ন এগুলা, ঠিক আছে? তো উত্তর আমরা কি পাই? উত্তর হচ্ছে এনমিটি। অ্যানিমোসিটি মানেই তো ভাইয়া জানি না, জানতে হবে, পড়তে হবে, না পড়লে তো হবে না, তাই না? ওকে, আসি আমরা। তাহলে আমরা এই শব্দগুলো পড়লাম, অ্যানিমোসিটি শত্রুতা, এনমিটি শত্রুতা, হস্টিলিটি শত্রুতা, এবং ম্যালিস মানে শত্রুতা। বাংলার সংবিধান আছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সকলের সাথে বন্ধু, কারোর সাথে শত্রুতা নয়। বাংলার সংবিধান আছে কিন্তু ফ্রেন্ডশিপ টু অল। বাংলার সংবিধানের মূল কথাই কিন্তু এটা, যে মানে মূল ভাব বা বাংলার সংবিধানের যে ধরনটা কিরকম, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। বাংলাদেশ হচ্ছে সকলের সাথেই বন্ধু, কারোর সাথে শত্রুতা নয়। তাহলে ম্যালিস মানে কি? শত্রুতা। হস্টিলিটি শত্রুতা, এনমিটি শত্রুতা, তারপর কি অ্যানিমোসিটি শত্রুতা। ঠিক আছে, এখন আশা করি ক্লিয়ার থাকবে আমাদের এই যে ম্যালিস শব্দটা আমাদের সংবিধানে আছে। ওকে, তারপরের প্রশ্নে আসি। হ্যাঁ, খেয়াল করো, চুজ দ্য কারেক্ট অপশন। সঠিক অপশনটা খুঁজে বের করো বাক্য থেকে। হ্যাঁ ভাই রে ভাই, এত কঠিন, দাঁত ভেঙে যায়। না না, কোনো চিন্তা করা যাবে না, কোনো দুশ্চিন্তা করা যাবে না। এগুলাকে তোমাদেরকে পড়াবো, শেখাবো, ক্লাসেই শেখাবো। দাঁত প্রথম দিন ভাঙতে পারি। দেখো, প্রথম দিন তুমি যখন হাঁটতে গেছো, তুমি ব্যথা পাইছো না পরে পরে? আমরা হাঁটতে গিয়ে পরে ব্যথা পাইছি না? আমাদের অনেক কেটে টেটে গেছে না? কিন্তু সেই হাঁটা তো একদিন একদিন শিখছি, তাই না? 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর পরে হাঁটা শিখে গেছে, তারপর কি পড়ে যাই? পড়ে যাই না। সো মাথায় রাখবা, প্রথম যখন তুমি নামছো একটা কাজে, সেটা সবসময় ইম্পসিবল মনে হয়। যে
প্রথম একটা জিনিসকে মনে হবে ইম্পসিবল, যখন কাজটা শুরু করবা এটার প্রথমে এফোর্ট দিবা, ডেডিকেশন দিবা, হার্ড ওয়ার্ক করবা, ধীরে ধীরে যেটা তোমার হাতের মোয়া হবে একদিন, হ্যাঁ, দ্যাট উইল বি আ পিস অফ ইউর কেক, হ্যাঁ, পিস অফ কেক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সো এইটা ভাবার সুযোগ নেই ভাই, অনেক কঠিন শব্দ আসে পারবো না, না, এটা ভাবার সুযোগ নেই, ঠিক আছে। এবার আসো, চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটা খুঁজে বের করো। একদম ইজি একটা কোয়েশ্চেন, সেম প্যাটার্নের কোয়েশ্চেন আমাদের আরেকটা আসছিল, টেন্স থেকে আসছে প্রশ্ন, কি সরি সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসছে, হ্যাঁ। তাহলে খেয়াল করতে ভাইয়া, সেন্টেন্স স্ট্রাকচার যদি হয় তাহলে কিভাবে আমরা এটা করবো বলো তো? তাহলে আমাকে সেন্টেন্সটা জানতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা জানি কি, আমরা জানি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আগে কি হবে বলো তো ভাইয়া? আগে হচ্ছে WH ওয়ার্ড, তারপর হবে কি অক্সিলিয়ারি ভার্ব, তারপর কি হবে আমার সাবজেক্ট, তারপর কি হবে ভার্বের বেস ফর্ম হবে না, V1 বা বেস ফর্ম হবে, তারপরে কি হবে, তারপর আমাদের এক্সটেনশন শেষ, ওকে, ডট কোয়েশ্চেন মার্ক। এবার আমরা একটু মিলাই এই প্যাটার্নটা মানে কি না। দেখো আমার এখানে কি আছে, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে বুঝি এই জিনিসটা। হাউ কি WH ওয়ার্ড, এটা সব জায়গায় মিলে গেছে, এখানে কোনো ঝামেলা নাই। আসো এবার হাউ ডাজ দ্য ফুড, তাহলে ডাজ হচ্ছে কি আমার, দ্য ফুড হচ্ছে আমাদের সাবজেক্ট, ডাজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি, এবং এফেক্ট হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্মই কিন্তু আছে। তার মানে দেখো এখানে কিন্তু ঝামেলা নাই। মনোযোগ বলছো ভাইরা, এই প্রশ্ন তোমার কাছে কঠিন লাগতে পারে ভাইরা, একটু মনোযোগ দাও আমার ছোট্ট ভাই বোনেরা, প্লিজ তোমরা একটু মনোযোগ দাও। এখানে কোনো ধরনের মাথা ব্যথা বা দুশ্চিন্তা করার দরকার নেই, জাস্ট একটা মিনিট ভাইকে টাইম দাও, তোমাকে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। সবাই একটু টাইম দাও ভাইরা, একটু ভাইকে টাইম দাও তোমরা প্লিজ, কোনো লেখালেখি লাগবে না ভাইয়ের সাথে, জাস্ট একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো কি বলছি, আমরা জানি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন কি, অক্সিলিয়ারি, তার আগে হচ্ছে কি WH ওয়ার্ড, অক্সিলিয়ারি, সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন, তাই না? ওকে, তাহলে দেখো আমরা একটু আগে পড়ে আসছি, ডাজ যদি হয় এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, হ্যাঁ, এফেক্ট হয়েছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা ডান। এবার আসো হাউ দ্য ফুড, দেখো দ্য ফুড যখন দিলাম, অক্সিলিয়ারিটা কই ভাইয়া, অক্সিলিয়ারি আছে কি, নাই। তাহলে যদি অক্সিলিয়ারি না দাও তাহলে কিন্তু তুমি প্রশ্নটা করতে পারবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর মানে হচ্ছে তোমাকে একটা অক্সিলিয়ারি দেওয়া লাগবে, দেওয়া নাই, তার মিস এটা। হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট, দেখো ওয়াজ কোন টেন্সে ভাইয়া বলো তো, ওয়াজের পরে কি হয় বলো তো, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল না, কন্টিনিউয়াসে। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে আইএনজি হবে, আর যদি না হয় তাহলে তো এটা হইল না, তাহলে এটাও ভুল আছে। এবার আসো হাউ ডাজ, এখানে অক্সিলিয়ারি আছে, এখানে ইফেক্ট আছে। এখন ইফেক্ট কি জানো, ইফেক্ট হচ্ছে একটা নাউন। ইফেক্ট কি, ইফেক্ট হচ্ছে একটা নাউন। তাহলে এখন তুমি ভার্ব বসাইবা না নাউন বসাইবা? দেখো আমাদের প্যাটার্নে কি চাচ্ছে, আমাদের ভার্ব লাগবে। তাহলে খেয়াল করো দুইটা শব্দ, এফেক্ট। এফেক্ট মানে কি বলতো ভাইয়ারা, এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, দেখো তোমাকে কিভাবে কনফিউজ করে ফেলবে, এটা হচ্ছে ভার্ব। অপর দিকে ইফেক্ট হচ্ছে প্রভাব, ইফেক্ট কি, প্রভাব, এটা হচ্ছে একটা নাউন। তাহলে এই জিনিসটা সবাই মনে রাখতে পারবা, বলো তো ভাইয়ের সাথে বলো, এফেক্ট হচ্ছে ভার্ব, অর্থ হচ্ছে কাউকে প্রভাবিত করা, কাউকে ইন্সপায়ার করা, কাউকে হচ্ছে কানেক্ট করা, এই অর্থে। আর ইফেক্ট মানে প্রভাব, কারো প্রভাব কারো উপরে কেমন। তাহলে ইফেক্ট হচ্ছে নাউন, এফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন, এফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন, এফেক্ট হচ্ছে ভার্ব। তাহলে আমার লাগবে কি সেন্টেন্স গঠন করতে, ভার্ব লাগবে, নাউন আমাদের ম্যান্ডেটরি না। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে আমাদের এই নাম্বার। তাহলে এই চারটার মধ্যে আলোচনাটা বুঝলে তোমার বাক্যটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 10 নম্বর কোশ্চেন চলে আসি, হ্যাঁ। খেয়াল করো প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, কোন শব্দটা ভুলভাবে লেখা হয়েছে, বানান ভুল কোনটা। দেখো বানান ভুল কোথায় আছে, হ্যাঁ খেয়াল করো। রিসিভ, আমরা রিসিভ এভাবে লিখি, হ্যাঁ রিসিভ বানান ঠিক আছে, RECEIVE, রিসিভ, RECEIVE, রিসিভ। রেসেস, এটা তোমার কবিতা থেকে আসছে, হ্যাঁ কবিতা, পোয়েম, এটা হচ্ছে ড্রিম কবিতা থেকে আসছে, ড্রিম তোমাদের ড্রিম পোয়েম থেকে আসছে। ডাস্টি রেসেসেস অফ মাইন্ড, এটাও বানান ঠিক আছে, এটাও ওকে, হ্যাঁ রেসেস, সি একটা, এস দুইটা, হ্যাঁ। রিসেন্ট, এটা তোমরা জানি, রিসেন্ট ঠিকঠাক আছে, RECENT, রিসেন্ট ঠিকঠাক আছে। শুধু ভুল কোনটায়, ভুল হচ্ছে আমাদের বি নাম্বার, রিসিট। রিসিট বানানে ইটা আগে আইটা পরে,
উচ্চারণটা এরকম হবে RECEIPT, RECEIPT। তাহলে রিসিট বানানটা আসবে আমাদের পরীক্ষায়, আসতেই পারে। ঢাবিতে আসছে এই প্রশ্ন গিয়ে তুমি দেখবা কুমিল্লায় চলে আসছে, বা চবিতে চলে আসছে, বা জাবিতে চলে আসছে, বা রাবিতে চলে আসছে। সো রিসিট বানান কি? RECEIPT, রিসিট, RECEIPT, রিসিট। তাহলে রিসিটের মধ্যে আগে ই, পরে হবে আমাদের আই, ঠিক আছে? তাহলে এই বানানগুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা বানানে তোমাদের একটা শীট দিব, ছোট্ট শীট দিব বানানের, হ্যাঁ? এই বানানের শীট আলাদাভাবে দিব। তোমরা তো আমাদের একটা মুখস্থবিদ্যা বই পাইছই, তাছাড়া তোমাদেরকে মুখস্থবিদ্যার পাশাপাশি ভাই একটা PDF বানিয়ে দিব, এবং ওই বানানের শীট থেকে তুমি কমন পাবা মাস্ট। ঢাবি সহ সকল ভার্সিটিতে ওই শীটটা থেকে ছোট্ট শীট ওখানে দেখবি পাবা। বুঝছো ভাইরা? এই শীটটা আমরা প্রাইভেট ব্যাচ স্টুডেন্টকে দেই, হ্যাঁ? এটা আমার নিজের করা ওই শীটটা, এবং ওই শীট থেকে ইনশাল্লাহ সব ভার্সিটিতে মোটামুটি কমন পড়ে এরকম কিছু, হ্যাঁ? হাজার হাজার, তুমি তো হাজার হাজার পড়ে দরকার নাই, এগুলো থেকে আসে না, কিছু কমন জায়গা থেকে প্রশ্ন আসে। সো ওই জিনিসটা আমরা কভার করে স্টুডেন্টদেরকে PDF আকার দেই আর কি। আসো তারপরে প্রশ্ন, which of the following sentences has an interjection in it? বলেছে কোন বাক্যটাতে একটা ইন্টারজেকশন আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে ইন্টারজেকশন আছে কোথায় এটা বোঝার জন্য আমাকে অবশ্যই ইন্টারজেকশন কি সেইটা জানা লাগবে। আসো আমরা ছোট্ট করে একটু ইন্টারজেকশন আলোচনা করি। দেখো ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন, হ্যাঁ, ইন্টারজেকশন মানে হচ্ছে এমন সব পার্ট অফ স্পিচ যে বাক্যের মূল অংশ থেকে আলাদা হয়েও টাচ করতে পারে, সে বাক্যের মধ্যে খুব একটা অর্থ বহন করে না। যেমন হতে পারে আমরা অনেক সময় খুব কষ্ট বোঝানোর জন্য আমরা বলে থাকি, ধরো হচ্ছে ওহো, এরকম বলি না, ওহো। অথবা আমরা সব বলি আউচ, হ্যাঁ, এরকম বলে থাকি না? তাহলে এই যে উচ্চারণগুলো, অথবা হুররে, হ্যাঁ, অথবা হচ্ছে ওয়েল, অথবা ওয়েল ডান। ওয়েলটা যদি পূর্ণাঙ্গ বাক্য হয়ে যায়, সো ওয়েলটাই ধরি আমরা, হ্যাঁ? তাহলে এই যে অংশগুলো দেখো, এরা কিন্তু বাক্যের মধ্যে নিজেরা কোনো তেমন অর্থ প্রকাশ করে না, জাস্ট একটা অনুভূতি তারা তৈরি করে দেয়, জাস্ট একটা অনুভূতি দেয়। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন, যারা নিজেরা বাক্য তৈরি করতে পারে না, আবার বাক্যের মধ্যে এমনভাবে বসে যে এরা আসলে খুব একটা গুরুত্ব নাই। দ্যাট ইজ কল্ড ইন্টারজেকশন। আসো তাহলে আমরা প্রত্যেকটা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো, হ্যাঁ? খেয়াল করো, ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই, হ্যাঁ, বিদায় বলার সময় চলে আসছে। তাহলে এখানে এই ওয়েলের কিন্তু তেমন কোনো অর্থ আসলে নাই। তাহলে ইট হচ্ছে কি? ইট হচ্ছে একটা প্রোনাউন, ইট হচ্ছে একটা ইম্পার্সোনাল প্রোনাউন। ইটকে বলা হয় কি? ইম্পার্সোনাল, ইম্পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? ইট ইজ টাইম টু সে গুড বাই। তাহলে টাইম হচ্ছে নাউন, টু হচ্ছে প্রেপোজিশন, সে হচ্ছে একটা ভার্ব বা ভার্বের বেস ফর্ম, গুড বাই হচ্ছে একটা নাউন। গুড বাই এখানে কি একটা নাউন, গুড বাই হচ্ছে একটা নাউন। 3 নম্বর, হি স্টাডিড হার্ড, এই হার্ড হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। কারণ কি? এই হার্ড কাকে মডিফাই করেছে? অ্যাডভার্বকে। সে কঠোরভাবে পড়াশোনা করেছিল, ইয়েট, তারপরেও। তাহলে ইয়েট কি করেছে দেখো, ইয়েট এই অংশের সাথে, এই ক্লজের সাথে দ্বিতীয় ক্লজকে যুক্ত করেছে। তাহলে যেই অংশ বা যেই পার্ট অফ স্পিচ দুইটা আলাদা আলাদা ক্লজকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। তাহলে এখানে ইয়েটটা যদি পরীক্ষা আসে তাহলে কি আসবে? এটা হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন, ঠিক আছে? ওকে, তারপর আসি, দিস ইজ নট হোয়াট আই মেন্ট, আমি যা বুঝিয়েছি তা না। তাহলে হোয়াট কি? দিস ইজ নট হোয়াট আই মেন্ট। তাহলে এই হোয়াট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আবার একইভাবে ডু ইউ নো ওয়্যার, এই যে ওয়্যার কি? ওয়্যার একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ওয়েল হচ্ছে আমাদের কি? ইন্টারজেকশন, কারণ এই বাক্যে ওয়েলের কোনো মেইন অর্থ নাই। ওকে ভাইয়েরা, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, সবাই একটু ভাইকে জানাবা। আমরা তোমাদের একটু উত্তর নিয়ে নিচ্ছি, উত্তর নেওয়ার পর ভাই একটু আসবো উত্তরে। তোমরা ভাইকে একটু বলো, ওয়েল শব্দটি একটি ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা একটা নতুন চিন্তা বা বিষয় শুরু করার জন্য ব্যবহৃত। হ্যাঁ, গুড, আমাদেরকে ইফাত একটু বেশ ভালো একটা আলোচনাও দিয়েছে। হ্যাঁ, আমি তো ভাই কোনো রিয়েক্ট দিতে পারছি না, কেন আমি জানি না, সেটা হতে পারে কোনো কারণ হয়তো আছে। ওকে,
তাহলে ভাইকে একটু জানাও তো তোমরা কি এই পর্যন্ত ক্লাসের এইটুকু পর্যন্ত তোমরা কি বুঝেছো কিনা বা কেমন লেগেছে কেমন লাগছে এটা একটু সংক্ষেপে তোমরা ভাইয়ের সাথে একটু অনুভূতি জানাও। হ্যাঁ, আমরা প্রায় ক্লাসটা 1 ঘন্টা পার করলাম, এখন তোমাদের কেমন অনুভূতি, ক্লাসটা কেমন লাগছে একটু ভাইয়ার সাথে আলোচনা করো। জাস্ট 1 মিনিট ভাইয়াকে টাইম দাও। তোমাদের পরে কি মনে হচ্ছে কিনা যে না ভাইয়া আমরা যদি এইভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটা টপিক পড়ি তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের ভরসা তৈরি হচ্ছে, আমাদের আশা তৈরি হচ্ছে, হ্যাঁ আমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ধীরে ধীরে একটা বেসিক তৈরি হচ্ছে। দেখো একদিনে কিন্তু মাথায় রাখবা, দেখো ছোট্ট ভাই বোনেরা আমার সোনামণি ভাইরা, এই অ্যাডমিশন জার্নি তোমরা মাত্র এইচএসসি পরীক্ষা দিছো, তোমরা অনেক ছোট মানুষ। হ্যাঁ, এইচএসসি পরীক্ষা দিয়েছি আমি আজ থেকে আরো কত 9 বছর আগে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, তাই না? 8-9 বছর আগে। সো তোমাদের এই জার্নিটা পার করে আসছি, এই জার্নি নিয়ে কাজ করছি অনেক বছর। দেখি তোমাদের এই জার্নিটাতে অনেকেই অনেক ডিটারমিনেশন নিয়ে আসে, কিন্তু অনেকে না কি জানো অল্প কয়েকদিন পড়ার পরে একটু কঠিন পড়া দেখলে ছেড়ে দেয়, কঠিন পড়া দেখলে ক্লাস জমায় রাখে, কঠিন পড়া দেখলে ক্লাসে যায় না, কঠিন পড়া দেখলে কোচিংয়ে যায় না, কঠিন পড়া দেখলে স্যারের কাছে যায় না। না, এই জার্নিটা কঠিন, মনে রাখবা জার্নি যত কঠিন, পরিশ্রম যত কষ্টের, তারপরে যে ফলটা পাওয়া যায় ওই ফলটা সবচেয়ে বেশি সুস্বাদু হয়। যে মানুষ বাপের টাকা পাইয়া সে বড়লোকি দেখায়, তার বড়লোকিতে কোনো শান্তি নেই। আর যেই মানুষ টাকা উপার্জন করে একটা মোবাইল নিজের টাকায় কিনে সেই মোবাইলটা চালায় অনেক মজা আছে। সো তোমাদের এই পরিশ্রমটা যদি করে যাও না, তখন ভার্সিটিকে একটা ফিল লাগবে যে না আমি এটার জন্য পরিশ্রম করছি, এটা আমি পেয়েছি, এটা আমার আবেগ ছিল, এটা আমার আকাঙ্ক্ষা ছিল, এটা আমার আশা ছিল, আমি এটার জন্য পরিশ্রম করছি, আমি এটা পাইছি। আর যে পরিশ্রমটা করার মানসিকতা না থাকে তাহলে কিন্তু তুমি আগাইতে পারবে না, তাহলে ছেড়ে দিতে হবে, তাহলে এখনই ছেড়ে দিতে হবে তোমাকে যে না ভাই আমি করব না। একটা হচ্ছে না আমি চেষ্টা করতে রাজি আছি, ভুল হোক শুধরাই নিব, আর হচ্ছে না আমি চেষ্টাই করব না, তাহলে বলবো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর ইনভ্যালুয়েবল টাইম ইন ইউর লাইফ। জীবনের মহামূল্য সম্পদ তুমি নষ্ট করো না প্লিজ। যেভাবে ভালো লাগছে আরো বুঝতে পারতেছি, পড়ার আগ্রহ তৈরি হচ্ছে, ইনশাল্লাহ আরো আস্তে আস্তে আগে। হ্যাঁ জি ভাইয়া, আপনাদের এরকম সাপোর্ট থাকলে পারবো ইনশাল্লাহ, আমরা পুরোটাই রেডি আছি। জি স্যার, বিসিএস হয়ে যেতে পারলে বেতনও তোলা লাগবে না, অনেক বরকত আছে। ওকে, খুব ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে শব্দ দ্বারা বক্তার মনের আকস্মিক ভাব প্রকাশ হয় তাকে, হ্যাঁ ওকে ভাই, ইংলিশে আমি অনেক কাঁচা তবুও মজা লাগছে। হ্যাঁ, তোমরা কাঁচাটা আস্তে আস্তে কাটায় উঠতে পারবা। হ্যাঁ আসো আমরা এবার আসি 12 নং কোয়েশ্চেন আমরা চলে আসি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসছে হচ্ছে আমাদের নাউন থেকে প্রশ্ন আসছে। কোথা থেকে বলো তো? নাউন থেকে প্রশ্ন আসছে, নাউন। হ্যাঁ আসো, নাউনের একটা আজকে চমৎকার তোমাকে আলোচনা দিব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা খুঁজে বের করো, শেষ এইটুকু তোমার প্রশ্ন। এবার প্রশ্নের মোচড়ে মোচড়ে কোথায় কোথায় ভুল আছে, পরতে পরতে সেই ভুলকে আমরা খুঁজে বের করবো। আসো প্রথম প্রশ্ন, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। হ্যাঁ, আমি 2 জোড়া ট্রাউজার বা প্যান্ট কিনেছি। প্যান্ট মানে ট্রাউজার আমরা যেটা পরি। দেখো এইখানে এই জিনিসটা আধুনিক গ্রামারে ভুল, কিন্তু ট্রেডিশনাল গ্রামারে এটা ভুল ছিল না। ট্রেডিশনাল গ্রামার মানে কি, ধরো একটা সময় যেমন হচ্ছে পেয়ার বা ডজেন, হ্যাঁ বা 100, হ্যাঁ এগুলোর পরে না সিঙ্গুলার নাউন হতো, এগুলোর পরে কি হতো? সিঙ্গুলার নাউন। সবাই একটু লিখে রাখো, হতো। এটা কখন ছিল বলতো এই আইডিয়াটা? এই পূর্ণাঙ্গ কনসেপ্টটা ছিল হচ্ছে ট্রেডিশনাল ইংলিশ, ট্রেডিশনাল। কিন্তু এই নিয়ম এখন আর আধুনিক গ্রামারে খাটে না, আধুনিক গ্রামার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখানে আধুনিক গ্রামারে কি বলতো ভাইয়ারা? আধুনিক গ্রামারে হচ্ছে এগুলোর পরে কি হয়? সিঙ্গুলার নাউন হয় না। কিন্তু আধুনিক গ্রামারে ব্যাপারটা কি, এগুলো প্লুরাল হবে। তার মানে আধুনিক গ্রামারে এইটাও প্লুরাল হবে, এইটাও প্লুরাল হবে। খেয়াল করো, তাহলে আধুনিক গ্রামারে কি, মডার্ন ইংলিশে কি হবে? মডার্নে হবে হচ্ছে তোমার এই যেগুলোর সাথে কি হবে? পেয়ার্স হবে। কি হবে? পেয়ার্স। হ্যাঁ, এগুলোর সাথে মানে একাধিক বুঝাইলে, অবশ্যই প্লুরাল বুঝাইলে ডজেন অথবা, তাহলে এই শব্দগুলো কি সাথে হবে? এর সাথে এস বা ইএস যুক্ত হবে প্লুরাল করার জন্য, তারপরে যুক্ত হবে হচ্ছে প্লুরাল নাউন। তারপরে কি হবে? প্লুরাল নাউন। তাহলে খেয়াল রাখবা, এখন আর ডজেনের সাথে কি হয় না, আগে ডজেনের সাথে ডজেন্স করা যেত না, ডজেন্স। হ্যাঁ, 2 ডজেন্স অফ এগস। তাহলে এইখানে দেখো 2 প্লুরাল, 2 কিসে আছে? প্লুরালে। তাহলে ভাইয়া
পেয়ারটা প্লুরাল হওয়ার কথা ছিল না? তাহলে ডিটারমিনার যেহেতু প্লুরাল, তাহলে এখানে নাউনটা কি হবে? প্লুরালই হওয়ার কথা ছিল। ফাইন, ট্রাউজার তো প্লুরালে আছে, সমস্যা নেই, কিন্তু এইখানে ভুলটা হয়েছে। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল বলো? এখানে কি হওয়া উচিত ছিল বলো? সবাই ভাইকে উত্তর দাও। হ্যাঁ, তোমার উত্তর সঠিক ভুল এখন জানা লাগবে না, ভাইকে জাস্ট বলো এইখানে কি হওয়া দরকার ছিল, এইটা জাস্ট বলো। I bought 2 pair of trousers. আমি 2 জোড়া ট্রাউজার কিনেছি। এখানে পেয়ারের সাথে কি যুক্ত হলে বাক্যটা সঠিক হতো বলে মনে হচ্ছে? উত্তরটা জানতে আছে? হ্যাঁ, তোমরা উত্তর করে ফেলতো ফাইন। এই ক্লাসগুলো পিডিএফ কোথায় পাবো? আমাদের ওয়েবসাইটে পাবা, অথবা পেজ তোমরা ইয়াতেও পাবা। হ্যাঁ, আসো তাহলে এখানে উত্তর হওয়ার কথা ছিল, এখানে পেয়ার্স হলে ঠিক ছিল, পেয়ার্স। হ্যাঁ, যেহেতু পেয়ার্স হয় নাই তাহলে এটা ভুল। আসো 2 নাম্বার, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? দেখো, অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কি অ্যাডভাইস কি বলতো ভাইয়ারা? অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল আর নাউনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে এদের সাথে কি করা যায় না বলতো? এদের সাথে এস বা ইয়েস যুক্ত করা যায় না, যুক্ত করা যায় না। আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের পূর্বে এ বা এন দেওয়া যায় না, এ বা এন দেওয়া যায় না। বুঝছো কি না? তাহলে এগুলাকে আর্টিকেলও বসাইতে পারবে না এন, আবার এগুলোর সাথে প্লুরাল এস বা ইয়েসও দিতে পারবে না। তাহলে কি করতে হয় তখন এইভাবে লিখতে হয়। যেমন ধরো অ্যাডভাইসেস লেখা যায় না, অ্যাডভাইসেস লেখা যায় না। হ্যাঁ, কি করতে হয় তখন বলো তো ভাইয়েরা? অ্যাডভাইসেস কে কিভাবে লিখবা? 2 pieces of, হ্যাঁ, বা সাম পিসেস অফ, সাম পিসেস, PICES, পিসেস অফ অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইসটা থাকবে সিঙ্গুলার, পিসেসটাকে করবা প্লুরাল, সাম পিসেস অফ অ্যাডভাইস, সাম পিসেস অফ অ্যাডভাইস। আবার যেমন দেখো পোয়েট্রি, হ্যাঁ, পোয়েট্রি কিন্তু সিঙ্গুলার, তাহলে এটা কখনো পোয়েট্রিজ হবে না। তাহলে কি হবে? সাম পিসেস অফ পোয়েট্রি। কিন্তু কেউ যদি পোয়েম দেয়, পোয়েম দিলে কিন্তু কাজ হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইবার আসি ভাইয়া, তাহলে এখানে কি আছে? অ্যাডভাইসেস যেহেতু প্লুরাল করছে তাহলে হবে না, কারণ অ্যাডভাইস কি? একটা আনকাউন্টেবল নাউন। যেমন ধরো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তারপর হচ্ছে থান্ডার আনকাউন্টেবল নাউন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন। আই রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। তাহলে কি আমি পোয়েট্রি পড়ি নাই, পোয়েট্রিকে বলা যায় না, কি বলতে হবে? পোয়েম বলতে হবে, পোয়েম। ঠিক আছে, তাহলে এইখানে একটা ভুল আছে। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। তাহলে ভাইয়া এইখানে যে ওয়ার্কস দিলেন, এটা কি কোনো ভুল হয় নাই? না, এটা ভুল হয় নাই। কেন ভুল হয় নাই? কারণ হচ্ছে আমাদের ওয়ার্ক হয় 2 রকম। দেখো, এই ওয়ার্ক 2 রকম হয়। একটা হচ্ছে ওয়ার্ক, এই ওয়ার্ক দিয়ে যদি কাজ বোঝায়, কাজ মানে যে কোনো কাজ পৃথিবীর, তাহলে এটা অলওয়েজ আনকাউন্টেবল। কি? আনকাউন্টেবল। সবাই নোট করে রাখো। আর যদি ওয়ার্কস বসে, তাহলে এটা হচ্ছে সাহিত্যকর্ম বোঝায়। কি বলতো? শিল্পকর্ম অথবা সাহিত্যকর্ম, তখন এটাকে প্লুরাল করা যায়, এটা তখন কাউন্টেবল নাউন। তাহলে যদি কোনো শিল্পীর শিল্পকর্ম, যদি কোনো লেখকের সাহিত্যকর্ম, যদি কোনো কবির সাহিত্যকর্ম বোঝায়, তাহলে ওইটাকে আমরা কি করতে পারবো? ওইটাকে আমরা প্লুরাল করতে পারবো। আরেকবার বলছি, খুব খেয়াল করো। ওয়ার্ক এই শব্দটা আনকাউন্টেবল হতে পারে, কাউন্টেবল হতে পারে। ওয়ার্ক কোন অর্থে আনকাউন্টেবল? যখন সাহিত্যকর্ম বোঝাচ্ছে না, যে কোনো কাজ বোঝায়। কিন্তু সে কোনো সাহিত্যকর্ম বোঝায়, শিল্পকর্ম বোঝায়, কারো সাহিত্যের বই এগুলো বোঝায়, তাহলে সেটা কাউন্টেবল, এটা গণনা করা যায়। তাহলে এখন বলছে কি, দেখো যে এই প্রশ্নে কি ছিল, যে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স। আমরা জানি ওয়ান অফ এর পরে কি হয়? ওয়ান অফ এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল হয়। ওয়ান অফ এর পরে নাউন কি হয়? প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ
শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস, তাহলে হ্যামলেট হচ্ছে একটা বইয়ের নাম, সাহিত্যকর্ম, তাহলে সাহিত্যকর্মের জন্য প্লুরাল হতে পারে। অনেক বলছে আমি মানতে পারলাম না, না মানতে হবে। ওকে, তাহলে উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার। তারপর তারপরের প্রশ্ন চলে আসে সবাই। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আবার কারেক্ট সেন্টেন্স সবাই পারা উচিত, এটা একদম ইজি একটা জিনিস। ওকে, সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। দেখো, একটা ভালো ব্যায়াম, একটা ভালো ব্যায়াম, তাই না? সাইকেল চালানোটা একটা ভালো ব্যায়াম, বাংলাটা কি? সাইকেল চালানো। সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম, একটি ভালো ব্যায়াম, ঠিক আছে? এ হচ্ছে আমাদের বাংলা বাক্যটা। তাহলে ইংলিশে কি হবে বলতো? কোনো কাজ করা, কোনো ভার্ব থেকে যদি এটা নাউন হয়, ভার্বাল নাউন তৈরি হয়, তাহলে সেটা জিরান দিয়ে করা যায়। তাহলে যেমন ধরো হতে পারে কি সাইক্লিং, সাইকেল থেকে কি হবে? সাইক্লিং, জিরান। হ্যাঁ, সাইক্লিং ইজ একটি ভালো ব্যায়াম, আ গুড এক্সারসাইজ, আ গুড এক্সারসাইজ। হ্যাঁ, আবার হতে পারে কুকিং, হতে পারে যেমন ধরো ওয়াকিং, ওয়াক থেকে কি হবে? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এই বাচ্চারা বুঝছো বলো? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর টু সাইকেল না, আবার দেখো এখানে এ দেয় নাই, তাই না? এ না দিলে বাদ, তাহলে হচ্ছে কি শুধু সাইকেল। সাইকেল কি কোনো ব্যায়াম হয়? সাইকেল চালানোটা ব্যায়াম, সাইকেল তো ব্যায়াম না, সাইকেল তো একটা যন্ত্র, তাই না? একটা মেশিন। উত্তর হবে সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এরকম হতে পারে কুকিং ইজ মাই ফেভারিট, রিডিং ইজ মাই পাস টাইম, রিডিং ইজ মাই ফেভারিট হবি। তাহলে যে কোনো কাজের নাম হইতে পারে। তাহলে এরকম হইতে পারে, তোমার ছোটবেলা পড়ছো না, গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। বুঝছো সবাই? বলো তো এগুলো পারবা এখন? এখানে সাইক্লিং বলতে কাজের নাম বোঝাচ্ছে। গুড, এই যে শিলভিয়া উত্তর সঠিক করছো। শিলভিয়া, খুবই থ্যাংক ইউ ভাইয়া। এটা এটা কি গেস প্রেজেন্ট পার্টিসিপল? না, এটা হচ্ছে একটা জিরান্ড। এটা প্রেজেন্ট পার্টিসিপল না, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। এটা হচ্ছে একটা জিরান্ড। এটা কি বলতে? এটা হচ্ছে জিরান্ড, কারণ এটা কাজের নাম হয়ে গেছে। ওকে, আসো তার পরের প্রশ্নে। ওকে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ এ স্পিচ ইন আ টেরিবল বিউটি ইজ বোর্ন। ওকে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আ টেরিবল বিউটি ইজ বোর্ন, খেয়াল করো। প্রশ্ন হচ্ছে আ টেরিবল বিউটি ইজ বোর্ন, এটা ফিগার অফ স্পিচ কি? দেখো তোমরা ফিগার অফ স্পিচ থেকে তোমাদের প্রশ্ন আসে বি ইউনিটে, সি ইউনিটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না। হ্যাঁ, সিতে যারা আসো তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন হচ্ছে রিটেন পার্ট নিয়ে আমরা আলাদা আলোচনা করব। হ্যাঁ, রিটেন পার্ট নিয়ে আমরা আলাদা ক্লাসই দেবো তোমাদেরকে। রিটেন পার্ট কিভাবে সলভ করবা, কি টাইপের প্রশ্ন আসে, আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, এবার আসো। আ টেরিবল বিউটি ইজ বোর্ন, এক ভয়ঙ্কর সৌন্দর্য জন্ম নিয়েছে। বাংলাটা কি বলতো? এক ভয়ঙ্কর, এক ভয়ঙ্কর সৌন্দর্য জন্ম নিয়েছে। সবাই মনোযোগ দিয়ে বোঝো। হ্যাঁ, জন্ম নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ লিটারেচার, সেইটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে ওইটা বোঝার জন্য আমরা একটা এই চারটা নিয়ে একটা বেসিক আলোচনা করি। হ্যাঁ, খেয়াল করো। মেটাফোর মানে কি? হ্যাঁ, মেটাফোরের সাথে আরেকটা শব্দ জানবো আমরা, হচ্ছে সিমিলি। খেয়াল করো কি? সিমিলি। সবাই একটু নোট ডাউন করো। হ্যাঁ, এই টপিকটা নোট ডাউন করো। দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, দুটি ভিন্ন জিনিসের তুলনা, ভিন্ন জিনিসের তুলনা, এবং তাদের মাঝখানে কি থাকবে? সিন্স, সরি লাইক এস, দুঃখিত, সিন্স না, লাইক আর এস থাকবে। কি থাকবে? লাইক অথবা এস দিয়ে। ওকে, তাহলে কি বললাম? সিমিলি বলতে বোঝায় দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, তবে এদের মাঝখানে একটা লাইক অথবা এস থাকবে। যেমন ধরো বলা যায় যে হি ইজ লাইক আ লায়ন, অথবা তোমরা একটা সহজ জিনিস মনে করো, যেমন ধরো
তোমরা থালাপাতি বিজয় কিছু না, তোমরা নাম শুনছো কেউ বলো তো? আমি তো এই জেনারেশন, আমি চিনি। থালাপাতি বিজয় বা বিজয়, বিজয়, হ্যাঁ বিজয়, বিজয় ইজ লাইক আ লায়ন। ওকে বলো তো। তাহলে বলেছি কি দুইটা ভিন্ন জিনিস, একটা হচ্ছে লায়ন আর একটা হচ্ছে থালাপাতি বিজয় মানুষ। তাহলে দুইটার মধ্যে তুলনা কি দিয়ে করা হয়েছে বলো তো ভাইরা? লাইক দিয়ে। তাহলে থালাপাতি বিজয় হচ্ছে কিসের মতো? থালাপাতি বিজয় কিসের মতো? থালাপাতি বিজয় হচ্ছে একটা 14 নম্বর আউট অফ নলেজ। আচ্ছা, এটা এটা আবার তোমাদের লিটারেচার, তোমরা পড়ো নাই। তাহলে থালাপাতি বিজয় হচ্ছে সিংহের মতো। তাহলে সিংহ একটা পশু আর থালাপাতি বিজয় হচ্ছে মানুষ। তাহলে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে কি দিয়ে? অ্যাজ অথবা লাইক দিয়ে। তাহলে দুইটা ভিন্ন জিনিস যদি অ্যাজ বা লাইক দিয়ে তুলনা করা হয় তাকে বলা হয় সিমিলি। তাহলে এই পুরো প্যাটার্নটাকে আমরা কি বলবো? এটা কিসের উদাহরণ? সিমিলির উদাহরণ। বুঝছো এখন? এই এখন ক্লিয়ার হয়েছে? বলো তো ভাইয়েরা, আমাকে কি, আমরা কি এইটা বুঝলাম? আর কোনো নাম পাইলেন না ভাই? সিমিলি। হ্যাঁ, জেরিন কেন, তোমার নাম দিলে ভালোই তো। ওকে, এবার আসো আমরা এটা বুঝলাম। তাহলে ভাইয়া ম্যাটাফোর জিনিসটা কি? ম্যাটাফোর দেখো, হ্যাঁ আমরা ম্যাটাফোর নিয়ে একটু আলোচনা করি। ম্যাটাফোর কি? ম্যাটাফোর হচ্ছে শুধু দুইটা ভিন্ন জিনিসের তুলনা, কিন্তু লাইক ব্যাস থাকবে না। ম্যাটাফোর, ম্যাটাফোর মানে কি? দুটি ভিন্ন জিনিসের তুলনা লাইক ব্যাস ছাড়া, অ্যাজ লাইক ছাড়া দুটি ভিন্ন জিনিসের তুলনা, দুটি ভিন্ন জিনিসের তুলনা। আচ্ছা, তাহলে আমি যদি উদাহরণ দিই যে আমার মা হচ্ছে আমার পৃথিবী। তাহলে এখন যদি বলি দেখো, মাই মাদার ইজ মাই আর্থ, মাই মাদার ইজ মাই হেভেন। হ্যাঁ, আমার মা হলো আমার কি? আমার মা হলো আমার স্বর্গ। তাহলে দেখো, স্বর্গ একটা জিনিস যে আমরা চিনি না, জানি না, দেখি নাই কখনো, আর মা হচ্ছে একজন মানুষ। তাহলে মাকে সরাসরি স্বর্গ বলেছি। আমার মা স্বর্গের মতো, আমার মা স্বর্গের কাছাকাছি, আমার মা কিছুটা স্বর্গ, এরকম কিন্তু না। তাহলে মা আর স্বর্গ আমি এক করে ফেলছি। তাহলে এটাকে বলা হয় ম্যাটাফোর, রূপক অর্থ বলা হয় বাংলায়। তাহলে একই জিনিস অ্যাজ লাইক দিলে সিমিলি, অ্যাজ লাইক না দিলে হচ্ছে ম্যাটাফোর। ক্লিয়ার সবার? আচ্ছা ভাই, সব মাথার উপর দিয়ে যাইতেছে, একটু ধৈর্য, একটু ধৈর্য, আরেকবার বুঝাইতেছি, খেয়াল করো। বুঝি নাই ভাইয়া, বুঝাই নাই, আরেকবার ধৈর্য, আরেকবার খেয়াল করো। হ্যাঁ, আমরা একটা আলাদাভাবে চিন্তা করে দেখো, দুইটা সেন্টেন্স ভাইয়ের সাথে একটু তোমরা জাস্ট লিখো বা নোট ডাউন করো। হ্যাঁ, বললাম যে she is অথবা he is walking like a cheetah। আচ্ছা, তাহলে আমি তাকে কিসের সাথে তুলনা করলাম বলতো? মানুষের সাথে কাকে তুলনা করলাম? দুইটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স লিখে নিই, তারপর দুইটা বুঝাইতে সহজ হবে। হ্যাঁ, এখানে বললাম যে মাই মাদার ইজ কি বলা যায়, আমার মা একজন, আগের উদাহরণ দেয়, মাই মাদার ইজ দ্য হেভেন। হ্যাঁ, ইজ দ্য হেভেন। ওকে, এইবার তোমরা ভাইয়ের সাথে একটু মনোযোগ দাও, তাহলে দেখবে তোমার কথা ক্লিয়ার। সবাই মনোযোগ দাও। যেমন ধরো এইখানে তার সাথে তুলনা হয়েছে কাকে? চিতাকে। এখানে মায়ের সাথে তুলনা করা হয়েছে কাকে? হেভেনকে। পার্থক্য এক জায়গায়, এখানে লাইক বা অ্যাজ আছে, এখানে লাইক বা অ্যাজ নাই, শেষ। দুইটা ভিন্ন জিনিস, চিতা আর মানুষ এক না। এখানে মা আর স্বর্গ এক না, দুইটা আলাদা জিনিস, দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন সিচুয়েশন, কিন্তু তাদের মধ্যে তুলনা করা সিস্টেমটা কি বলা হয়? সিমিলার ম্যাটাফর। যদি অ্যাজ বা লাইক না দিয়ে ডিরেক্ট কম্বিনেশন বোঝা হয়, ডিরেক্ট সম্পর্ক তৈরি করা হয়, তাহলে সিমিলি। মাঝে যদি লাইক বা অ্যাজ দেয় দুইটা ভিন্ন জিনিসের মধ্যে, তাহলে এটা হচ্ছে ম্যাটাফর। সহজ কথায়, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করছে, কিন্তু অ্যাজ বা লাইক দেয় নাই সিমিলি, অ্যাজ বা লাইক দিছে ম্যাটাফর। এখন কি ক্লিয়ার কিনা বলতো? তোমাকে পড়তে কিন্তু হবে। দেখো, এখন তুমি যদি কোনোভাবে বলো যে ভাইয়া
ইংলিশ কঠিন লাগতেছে অথবা ঢাকা ভার্সিটিতে ইংলিশ কঠিন কেন প্রশ্ন করে, এটা কিন্তু শুধু ঢাকা ভার্সিটি না, ইভেন অ্যাডমিশন টেস্টে সব জায়গায় ইংলিশটাই কঠিন হয়। এখন তোমাকে চান্স পাইতে হলে ওইটা ক্র্যাক করতে হবে, তাই না? ওইটা করার সুযোগ নেই। সো ইট ডাজন্ট মিন দ্যাট তুমি এটা ছাড়া পার পেয়ে যাবা। সো ইউ ক্যান নেভার এসকেপ ইট। তোমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। ইউল হ্যাভ টু কনকার, ইউল হ্যাভ টু কনকার দ্য ওয়ার, ইউল হ্যাভ টু উইন দিস প্রবলেম, ইউল হ্যাভ টু উইন দিস সিচুয়েশন। এটা পার করেই তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা। অ্যান্ড তোমার আগে যারা জয়ী হয়েছে তারা এই জার্নি পার করেই গেছে। তাহলে দুইটার মধ্যে যদি সরাসরি তুলনা বোঝায় সিমিলি, যদি অ্যাজ বা লাইক দিয়ে তুলনা বোঝায় তাহলে হচ্ছে ম্যাটাফোর। তাহলে কি হবে বলো তো? তাহলে এইটা কি হলো? এটা হচ্ছে আমাদের ম্যাটাফোর, সরি দুঃখিত, অ্যাজ বা লাইক থাকলে হচ্ছে সিমিলি, এটা হচ্ছে সিমিলি, এটা হচ্ছে ম্যাটাফোর। হ্যাঁ, ম্যাটাফোরে অ্যাজ বা লাইক থাকবে না, আর সিমিলিতে অ্যাজ বা লাইক থাকবে। সবাই একটু খেয়াল করো। এখন কি বুঝছি আমরা সবাই? এই ভাইকে এইবার একটু ক্লিয়ার করো তো ভাইয়া, আরেকবার ক্লিয়ার করো। বললাম যে দুইটা জিনিসের মধ্যে যখন অ্যাজ বা লাইক থাকবে সিমিলি, আর যখন ডিরেক্ট তুলনা করা হবে তখন সেটা হচ্ছে একটা ম্যাটাফোর। এবার আসি আমরা আরেকটা কনসেপ্টে, যে পার্সোনিফিকেশন কি আর হচ্ছে অক্সিমোরন কি। হ্যাঁ, 3 নাম্বার আসো, অক্সিমোরন। অক্সিমোরন, হ্যাঁ, মরণ কোত্থেকে আসলো আবার? 4 হচ্ছে পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন। হ্যাঁ, এবার আসি যে ভাইয়া পার্সোনিফিকেশন মানে কি আর অক্সিমোরন মানে কি। অক্সিমোরন মানে হচ্ছে দুইটা বিরোধার্থক শব্দ একসাথে থাকা। খেয়াল করো খুব মনোযোগ দিয়ে, দুইটা বিরোধী শব্দ একসাথে থাকা, দুইটা বিরোধী শব্দ একসাথে থাকা, দুটি বিরোধার্থক শব্দ, বিরোধার্থক শব্দ পাশাপাশি থাকা, পাশাপাশি থাকা। আচ্ছা, জিনিসটা কেমন? দুইটা উল্টা জিনিস একই সাথে বসতেছে। যেমন ধরো বললো যে আ হরিফিক বিউটি, আ হরিফিক বিউটি বলছে একটা ভয়ঙ্কর সৌন্দর্য। তাহলে সৌন্দর্য জিনিসটা পজিটিভ, আর ভয়ঙ্কর হচ্ছে উল্টা। তাহলে দুইটা কি হয়ে গেল? দুইটা পাশাপাশি বসাতে এটা কি একটা, এটা হচ্ছে একটা অক্সিমোরন। আবার বললো যে হি ইজ রেগুলারলি ইরেগুলার, রেগুলারলি ইরেগুলার। আবার অনেকে আছে সন্তানদের প্রতি খুব কেয়ারলেস হয়, কিছু কিছু মা আছে, তো এখানে কি বলবো আমি যে শি ইজ কেয়ারফুলি কেয়ারলেস, কেয়ারলেস টু হার চিলড্রেন। তাহলে সে তার সন্তানের প্রতি একদম সতর্কভাবে অসতর্ক। তাহলে দেখো, কেয়ারফুলি কেয়ারলেস, হরিফিক বিউটি, রেগুলারলি ইরেগুলার। তাহলে দুইটা ভিন্ন জিনিস যখন পাশাপাশি বসে এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে অক্সিমোরন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসে আমাদের অপশনে কি আছে, আরেকটা অপশন আমাদের কি ছিল সেটা আলোচনা করি। পার্সোনিফিকেশন, আচ্ছা আইরনি। চলো, পার্সোনিফিকেশন জিনিসটা কি? যে ভাইয়া পার্সোনি কি কেন লিখলেন? দেখো, পার্সোনিফিকেশন মানে হচ্ছে প্রাণী অথবা বস্তুকে মানুষের গুণাবলী দেওয়া, মানুষের গুণাবলী দেওয়া। আচ্ছা, জিনিসটা কিরকম? যেমন ধরো কোন প্রাণীকে মানুষের মতো চিন্তা করানো, যে দ্য ক্লাউড ওয়াক্স লাইক আ লেডি। বললাম যে মেঘ যেন এক নারীর মতো হেঁটে যায়। আমরা বলি না যে মেঘ নারীর মতো হেঁটে হেঁটে যায়। হ্যাঁ, তাহলে মেঘ কি হাঁটতে পারে? তাহলে মেঘ তো একটা বস্তুগত জিনিস। তাহলে বস্তুকে কার সাথে তুলনা করলাম? ব্যক্তির মতো। তাহলে বস্তুকে যদি ব্যক্তির মতো চিন্তা করা হয়, বস্তুকে যদি ব্যক্তির মতো কোয়ালিটি দেওয়া হয়, সেটা কি হবে? সেটা হচ্ছে একটা পার্সোনিফিকেশন। বুঝা গেল? পার্সোনিফিকেশন। ওকে, আর আইরনি কি? আইরনি জিনিসটা সহজ। আইরনি জিনিসটা এরকম, বলো তোমাকে আমি সহজ উদাহরণ বোঝাই। হ্যাঁ, ধরো তোমার বন্ধু বললো যে তোমার বন্ধুর পকেটে আছে 100 টাকা। ও বলতেছি, বন্ধু চল আমরা সবাই মিলে আজকে শেরাটনে গিয়ে খাই, আমি তোমাকে ট্রিট দিব। ঠিক আছে, আমি তোকে ট্রিট দিব, কিন্তু তার পকেটে আছে কত? 100 টাকা। তার মানে
মুখে বলে একরকম আর মনের মধ্যে আরেক রকম, এইটাকে বলা হয় আইরনি। তার মানে বলতেছে একরকম কিন্তু এটা উল্টা, এটাকে বলা আইরনি। তাহলে উত্তর কি হবে? আর টেরিবল বিউটি ইজ বোর্ন, তাহলে দুইটা, এটা হচ্ছে ভয়ঙ্কর, এটা সৌন্দর্য, তাহলে দুইটা কি হবে? দুটো হচ্ছে অক্সিমোরন। ওকে, লাস্ট কোয়েশ্চেন আমাদের এই সালের আর কি, এই সালের লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, চলো কি হবে এইবার আসো, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। হ্যাঁ, সুন্দর, একবার আসো। হ্যাঁ, প্রথম প্রশ্নটা, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, সেন্টেন্স থেকে আসছে। ইন মাই অপিনিয়ন, আমার মতামত অনুসারে, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়র ইজ আ গ্রেট প্লে। এটা কোন ধরনের বাক্য, একটু চিন্তা করো। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্টের নাম, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়র, এটা হচ্ছে পুরোটা হচ্ছে সাবজেক্টের নাম। চিন্তা করো, হচ্ছে পুরোটা কি? পুরোটা হচ্ছে সাবজেক্ট, এটা বইয়ের নাম জাস্ট। রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়র, গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে বিশের বাসী বাই নজরুল, বইয়ের নাম জাস্ট, একটা নাম, যে কোনো নাম সাবজেক্ট, যে কোনো জিনিসের নাম সাবজেক্ট একটা। আচ্ছা, তাহলে এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, তারপরে আছে কি একটা আমাদের ফাইনাইট ভার্ব আছে একটা, তারপরে হচ্ছে একটা এক্সটেনশন, শেষ, অতিরিক্ত অংশ। হ্যাঁ, তাহলে কি হবে? এটা কোন ধরনের বাক্য হতে পারে বলে মনে হয় তোমাদের? বলো, একটা এক্সটেনশন বা একটা কমপ্লিমেন্ট। তাহলে আমি কি পাচ্ছি? সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তারপরে ভার্ব আছে, তারপরে এক্সটেনশন। এর কোন জাতীয় বাক্য বলো? এটাকে কোন জাতীয় বাক্য বলতে পারি? এই চিন্তা করো, এটাকে কি বাক্য বলবা তোমরা? এটাকে ডিক্লারেটিভ বলবা। কেন বলবা ডিক্লারেটিভ? ডিক্লারেটিভ কোত্থেকে শুনছো তোমরা এই নাম? দেখো দেখো, আমাদের ট্রেডিশনাল ইংলিশে, আমাদের সেন্টেন্স ছিল 5 রকম। কি কি বলতো? একটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপরে ছিল 2 নম্বরে ইন্টারোগেটিভ, 3 ছিল হচ্ছে ইম্পারেটিভ, অপটেটিভ, এবং লাস্টলি 5 ছিল হচ্ছে এক্সক্লেমেটরি। ওকে, এটা আমাদের আধুনিক ইংলিশে বা মডার্ন ইংলিশে কি হয়ে গেল? মডার্ন ইংলিশে আমাদের মডার্নে আমাদের 4টা। মডার্ন ইংলিশে আমাদের অপটেটিভ বাদ দিয়েছে। মডার্ন ইংলিশে অ্যাসার্টিভের নাম হয়ে গেছে ডিক্লারেটিভ, ঠিক আছে? এখানে ইন্টারোগেটিভও আছে, এটা ইন্টারোগেটিভ রয়ে গেছে, ঠিক আছে? এখানে ইম্পারেটিভও রয়ে গেছে, অপটেটিভটা বাদ পড়ছে। হ্যাঁ, আধুনিক ইংলিশে অপটেটিভ নাই, আর এক্সক্লেমেটরির নামটা হয়ে গেছে এক্সক্লেমেটিভ। ওকে, তাহলে যা অ্যাসার্টিভ তাই কি ডিক্লারেটিভ। যা অ্যাসার্টিভ তার নামে কি? তার নামে হচ্ছে আধুনিক ইংলিশে তার নাম হচ্ছে ডিক্লারেটিভ। এটা আধুনিক ইংলিশ এবং ট্রেডিশনাল ইংলিশের সংমিশ্রণে একটা প্রশ্ন। ওকে, সবাই আবার রোমিও জুলিয়েটের কথা মনে পড়ে, আবার নিজেদের কারো কথা মনে করে পেলো না? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা প্রশ্নে যাই। 16 নম্বর। হ্যাঁ, ওকে, তোমরা যারা আমাদের সাথে এনরোল করছো তোমরা তো জানোই আমাদের অলরেডি 2800 টাকা এনরোল চলছে এবং সেটা চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 6 তারিখ আমাদের পেইড ব্যাচে যখন ক্লাস শুরু হবে, আমাদের টপিক ভিত্তিক ক্লাস, সেদিন থেকে বা ওই দিন রাত থেকে আমাদের হচ্ছে কোর্স ফিটা বেড়ে যাবে। সো যারা যারা এই 2800 টাকায় তোমাদের 4টা প্রিন্টেড বই সহ, হ্যাঁ 4টি বই সহ এই কোর্স ফিটা কিন্তু এটা, হ্যাঁ 4টি বই সহ যারা যারা তোমরা এনরোল করতে চাও, তোমরা ঢাকা ভার্সিটি সহ বাকি সকল পাবলিকের প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা অবশ্যই একটা বেস্ট ডিসিশন হবে। সো আর দেরি না করে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওকে, আসো আমরা শুরু করছি আমাদের পরবর্তী আরেকটা অধ্যায়। হ্যাঁ, আমরা একটা পার্ট শেষ করলাম, আমরা 24-25টা ধরবো। হ্যাঁ, খেয়াল করো, আমরা দেখো আমরা কত ডিটেলসে পড়ালে আমরা মোটামুটি এতক্ষণ সময় লাগে। এতক্ষণ সময় তো আসলে লাগে না, তোমাকে কিন্তু এগুলো পড়াই দিতে আমার অল্প সময় লাগবে, বাট তোমাদের জন্য এমনভাবে ক্লাসগুলো সাজিয়েছি যে এই ক্লাসগুলো এতটাই ডিটেলসে পড়াবো যে তোমরা পড়লে মনে হবে যে না, ইংলিশ কঠিন না। হ্যাঁ, চলো ভাইয়া আমরা আরেকটা পার্ট শুরু করি।
বই পাও নাই যারা, বই দিবেন কবে ভাইয়া? বই তোমরা আবার রবিবার থেকে পাওয়া শুরু করবে ইনশাল্লাহ। রবিবার থেকে আমরা আবার তোমাদের প্রোডাকশন পাঠাবো। আমাদের বই স্টক আউট হয়ে গেছিল, তোমরা আসলে এত ভালো রেসপন্স করেছো, এতজন ভর্তি হয়েছো যে আমাদের বই স্টক আউট হয়ে গেছিল। পরে আমরা আবার প্রিন্টে দিয়েছি। রবিবারে আসলে তোমরা সোমবার বা তারপরে যতদিন লাগে আর কি তোমাদের কাছে পৌঁছাইতে। হ্যাঁ, আসো। ওকে, আমরা আসি তারপরের কোয়েশ্চেন। খুব মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, আমরা এই অংশটা একটু দ্রুত আগাবো, বাট আমরা খুব বুঝে বুঝে আগাবো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। দ্য সিনোনিম অফ ডেভিয়েট বলেছে, ডেভিয়েট শব্দটার সিনোনিম চেয়েছে। হ্যাঁ, তাহলে দেখো ডেভিয়েট শব্দের মানে কি? ডেভিয়েট মানে হচ্ছে মানে বিচ্যুত হওয়া, বিচ্যুত। হ্যাঁ, বিচ্যুত অথবা পথভ্রষ্ট, অথবা কেউ কারো গন্তব্যে যাওয়ার পথ থেকে ছিটকে পড়া। এটাকে আমরা কি বলি? ছিটকে পড়া। ছিটকে পড়া, সবাই বুঝছো? বলো তো, ছিটকে পড়া। তাহলে সবাই খেয়াল রাখো, তুমি যখন একটা মূল শব্দ না পারবা তখন তার সিনোনিম বা অ্যান্টোনিম কখনোই পারবা না। তাহলে ডেভিয়েট মানে কি? নেভার ডেভিয়েট ফ্রম ইউর গোল। তোমার লক্ষ্য থেকে ছিটকে পড়ো না। নেভার ডেভিয়েট ফ্রম ইউর টার্গেট। তুমি তোমার সিদ্ধান্ত, লক্ষ্য থেকে তুমি ছিটকে পড়ো না। তাহলে ডেভিয়েট মানে ছিটকে পড়া, বিচ্যুত হয়ে যাওয়া, লাইনচ্যুত হয়ে যাওয়া, ছিঁড়ে পড়া। আচ্ছা, তাহলে সিনোনিম চাইছে। তাহলে কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া। চালিয়ে যাও মানে একটা জিনিস চালায় যাও, মানে ছিটকে পড়ো না। আমার চাইছে ছিটকে পড়াটা চাবে। ছিটকে পড়ার সাথে কোনটা মিলে দেখো। তাহলে পারভেট মানে কি? পারভেট হচ্ছে বিস্তৃত হওয়া, বিস্তৃত হওয়া, বিস্তার করা, বিস্তার করা, সব জায়গায় ছড়িয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া সব জায়গার মধ্যে। ছিটকে পড়া মানে কি? খসে পড়ছে। আর ছড়িয়ে পড়া মানে সব জায়গায় স্প্রেড হয়ে গেছে। এটা সিনোনিম কি? পারভেট হচ্ছে স্প্রেড। তারপর আসো, ডিগ্রেস অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, অথবা মূল টপিক থেকে ছিটকে পড়া, মূল বিষয় থেকে ছিটকে পড়া, মূল বিষয় থেকে সরে যাওয়া। ওকে, তারপর এখানে কি পাচ্ছে বলতো? অল্টারনেট, বিপরীত হওয়া। অল্টারনেট মানে কি? বিপরীত হওয়া, বিপরীত হওয়া। ওকে, তো উত্তর কোনটা হবে বলো তো ভাইরা? একটু উত্তর করার চেষ্টা করো তো সবাই। উত্তর কি হবে বলো তো? এত কিছু একসাথে নিলে তো কিছুই থাকবো না গ্লাসে। কি নিতে যাচ্ছ তোমরা বলো তো? গ্লাসের মধ্যে কি নিচ্ছ তোমরা? আচ্ছা, সবাই বলো কি হবে উত্তর? উত্তর হচ্ছে, উত্তর অল্টারনেট কেন বলতেছো বলো তো? অনেকে তোমরা ডি দিচ্ছ কেন ভাইয়েরা বলো তো? এই উত্তর ডি কেন হবে? বলছে বিচ্যুত হওয়ার সিনোনিম সমার্থক শব্দ। সমার্থক তো কখনোই অল্টারনেট হতে পারে না, বিপরীত হওয়া হতে পারে না। বিচ্যুত হওয়া, পথভ্রষ্ট হওয়া, ছিটকে পড়া, টপিক থেকে চলে যাওয়া, অন্য কথায় চলে যাওয়া, এটা কি? ডিগ্রেস। এটা সাথে কোনটা যায়? সবচেয়ে হচ্ছে ডিগ্রেস। এক কথা বলতেছি, এক টপিক পড়তেছি, আরেক গল্পে চলে গেলাম। এক কথায় আসি, অনেক আলোচনায় চলে গেলাম। এটা হচ্ছে ডিগ্রেস। ডোন্ট ডিগ্রেস ফ্রম দ্য টপিক। তুমি টপিক থেকে ছিটকে পড়ো না। তাহলে ডিগ্রেস মানে হচ্ছে ডেভিয়েট, মূল কথা, মূল জায়গা থেকে সরে যাওয়া। এটা হচ্ছে ডিগ্রেস বা ডেভিয়েট। উত্তর কি হবে? উত্তর হচ্ছে সি নাম্বার হবে, ডিগ্রেস। রাইট। ওকে, তারপরের প্রশ্নে আসি আমরা। আইডেন্টিফাই দ্য ফিগার অফ এ স্পিচ। এইটা একটু আগে পড়াইছি ভাইয়া, এটার ব্যাখ্যা লাগবে না, এবার সবাই করতে পারবা। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তার কি আছে? তার স্বর্ণের একটা হৃদয়। তার হৃদয়টা স্বর্ণের হৃদয়। তাই চিন্তা করো, একটা হচ্ছে হার্ট, হ্যাঁ, একদিকে কি আছে আমার? হার্ট, আরেকদিকে আছে হচ্ছে গোল্ড। হ্যাঁ, তাহলে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বুঝাইছে। মাঝখানে কি অ্যাজ অথবা লাইক আছে? এটা পারার কথা, এটা আমি বলবো না, তোমরা বলবা। ক্লাস কত মনোযোগ দিয়ে করছো তোমরা, কত মনোযোগ দিয়ে করছো এটা বোঝা যাবে তুমি যে উত্তরটা পারো। তাহলে বলো যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তাহলে একটা হচ্ছে মানুষের হৃদয়, আরেকটা হচ্ছে স্বর্ণ। দুইটাকে কি সিন্স, অ্যাজ, লাইক কিছু দিছে? না দিলে সেটাকে আমরা কি বলবো? উত্তর বলো দ্রুত। এই উত্তরটা সবাই করতে হবে।
এটা সবাই পারতে হবে, এটা না পারলে হবে না, না পারলে খুবই কষ্ট লাগবে। এটা কি হবে? এটা দেখো, যদি অ্যাজ বা লাইক না থাকে, খেয়াল করো, সিমিলি মানে অ্যাজ বা লাইক থাকবে, সিমিলিতে অ্যাজ বা লাইক থাকবে, ঠিক আছে। মেটাফোরে অ্যাজ বা লাইক থাকবে না। ওকে, তাহলে উত্তর কি হবে? যেহেতু অ্যাজ বা লাইক নাই, তাহলে উত্তর হচ্ছে মেটাফোর। এই উত্তর কখনোই সিমিলিতে হবে না। এটা উত্তর কি হবে? তাই না? ভুল দিচ্ছ কেন তোমরা বোকারা? ভুল দিলে হবে না। অ্যাজ বা লাইক থাকলে সিমিলি, না থাকলে মেটাফোর। এই যে ভাই লিখে দিছি, অ্যাজ বা লাইক থাকলে সিমিলি, না থাকলে হবে মেটাফোর। এই জায়গায় ভুল করার কোনো সুযোগ নেই ভাইরা। এটা খুব মনোযোগ দিয়ে পড়ো, খুব মনোযোগ দিয়ে। এখান থেকে দেখো 2 বছর 2টা প্রশ্ন আসছে, তার মানে 23-24 আসছে, 24-25 আসছে, এবং একই জিনিস সিমিলি, মেটাফোর, অক্সিমরন এগুলো থেকে ঘুরে ফিরে আসে, এই 4-5টা থেকে আসে। ওকে, তারপরে আসি। হ্যাঁ, টু হ্যাভ কোল্ড ফিট। কোল্ড ফিট মানে কি বোঝায়? এটা খুবই সুন্দর একটা ইডিয়ম। হ্যাঁ, খুব সুন্দর একটা ইডিয়ম। কোল্ড ফিট মানে কি জানো তোমরা? বলো, এই যে আমার পা ঠান্ডা হয়ে আসতেছে। হ্যাঁ, আমরা যে বলি না যে ওর কথা শুনতে পা ঠান্ডা হয়ে আসতেছে, এই ভূতের ছবি দেখে তোমার পা ঠান্ডা হয়ে আসতেছে, বলি না আমরা পা ঠান্ডা? বাংলায় বলি কিন্তু, হ্যাঁ, পা ঠান্ডা হওয়া। তাহলে বাংলায় আমরা পা ঠান্ডা বলি। আবার বলতেছি যে হ্যাঁ রে, যেই দিনকাল আসতেছে আমার হাতে কোনো টাকা পয়সা না, আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। কখন বলে বলো তো? পা ঠান্ডা হয়ে আসতে বলে কি বোঝায়? মিন টু ফিল কোল্ড, এটা মানে কি শুধু ঠান্ডা লাগাকে বোঝায়? টু বিকাম বিজি, এটা মানে কি ব্যস্ত হয়ে যাওয়াকে বোঝায়? টু বিকাম নার্ভাস, খুব নার্ভাস হয়ে যাওয়া বোঝায়? টু ডিসএগ্রি, কোনো কিছুর সাথে ঐকমত না হওয়াকে বোঝায়। এটা একদম ইজি, বাংলা ভাষা থেকে আমার কাছে মনে হয় এটা নিছে। টু হ্যাভ কোল্ড ফিট, হ্যাঁ, পা ঠান্ডা হয়ে যাওয়া মানে কি? পা ঠান্ডা হয়ে যাওয়া মানে কি বোঝায়? আমরা যখন কুল কিনারা পাই না, কোনো সিচুয়েশন খুঁজে পাই না, আমরা যখন খুব কষ্টে থাকি বা বিপদ আসতেছে মনে করতেছি, যখন আমি সব আমার মনে হয় যে ডিসিশন নিতে পারতেছি না, চোখ মুখ ঘুরাইতেছে, তখন বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার হাত পা তো ঠান্ডা হয়ে আসতেছে। হ্যাঁ, আমরা বলি না, আমার মা চাচিরা এলাকায় বলতো না, গ্রামের মধ্যে মা চাচিরা, রাইট। টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে টু বিকাম নার্ভাস, টু বিকাম ভেরি অ্যাংশাস, খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, খুব বেশি চিন্তায় পড়ে যাওয়া, তাই না? টু বিকাম নার্ভাস। ওকে, নার্ভাসের জায়গায় অ্যাংশাস হইতে পারে। ওকে, দুইটা আসলে সেম মিনিং হবে। দেখি হবে। ওকে, তারপর আসুন। Many people dash fake news on social media.